আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো সবাই? উম আমাকে দেখে হয়তো সবার একটু নতুন নতুন লাগবে, হয়তো না, আসলে নতুন লাগার কথা। চিনতেছো না আর কি, তোমাদের পরিচিত যে মুখ, যে ভাইয়া, সম্ভবত রাহাত ভাই তোমাদের ক্লাস নিত। তো ভাই তো মনে হয় আজকে নাই। হ্যাঁ, আমি আসছি তোমাদের মাঝে আজকে। আমার পরিচয়টা দিয়ে নেই, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত হোসেন। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ, মাস্টার্সে। তোমাদের সঙ্গে আর আগে আসার কথা ছিল, কিন্তু এই শেষ মুহূর্তে ধরে একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল আর কি। সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। স্ক্রিনে সবকিছু ক্লিয়ার এবং আমার কথাগুলা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? ওকে, ঠিক আছে। দেখো, আজকে আমরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা করব ভাষার মাসে। প্রথম পত্র থেকে আমরা হচ্ছে কবিতা ফেব্রুয়ারি 1969, এরপর বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে বাক্য তত্ত্ব পড়ব, এবং নির্মিত অংশ থেকে পারিভাষিক শব্দ অনুবাদ পড়ব। সবগুলো টপিকে তোমাদের মোটামুটি পড়া আছে। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে সবকিছু কভার করে দেওয়ার। আর যদি কারো পড়া না থাকে তাহলেও কোনো সমস্যা নাই, আমি সবগুলো আলোচনা করে দেবো ইনশাল্লাহ। এবং আশা করি হচ্ছে সবকিছু তুমি বুঝবে। খুব সহজ করে বলার চেষ্টা করবো, হ্যাঁ? আর না বুঝলে আমাকে জানাও। ওকে, ঠিক আছে, আসো। ফেব্রুয়ারি 1969 লিখেছেন হচ্ছে শামসুর রহমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দেখো, এই রহমান বানানটা দেখো। পরীক্ষার হলে অনেক সময় প্রয়োজন পড়ে লেখকের নাম লেখার জন্য, তখন ওনাকে রহমান লিখি। রহমান লিখলে তোমার মার্ক ওখান থেকে কাটা শুরু হবে। তুমি যদি শামসুর রহমান বলো, এখান থেকে তোমার মার্ক কাটা শুরু হয়ে গেল। তো প্রথমে খেয়াল রাখতে হবে হচ্ছে শামসুর রহমান, হ্যাঁ? এরপরে আসো, ফেব্রুয়ারি 1969, এই পুরা কবিতার কনসেপ্টটা জাস্ট এই নামের মধ্যে আছে। দেখো, এই ফেব্রুয়ারি মানে ভাই কোন ফেব্রুয়ারি? এটা হচ্ছে 1952 সালের ফেব্রুয়ারি। কোন ফেব্রুয়ারি? 21শে ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল বলতো? হয়েছিল হলো ভাষা আন্দোলন। কি হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল। এই কবিতাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই কবিতা দুই ভাগে থাকবে, হ্যাঁ? এক পাশে থাকবে হচ্ছে ভাষা আন্দোলন, এক পাশে ভাষা আন্দোলন। আরেক পাশে কি থাকবে ভাইয়া? দেখো, 1969 কি হয়েছিল? গণ অভ্যুত্থান হয়েছিল, তাই না? এই যে গণ অভ্যুত্থান, কার বিরুদ্ধে? সামরিক শাসনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল ভাইয়া? সামরিক শাসন। সামরিক শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল। সামরিক শাসন থাকলে ওই দেশে তখন কি আসে বলতো? রাস্তাঘাটে সবসময় আমরা দেখবো মিলিটারি থাকবে, সেনাবাহিনী। রাস্তাঘাটে মিলিটারি তুমি পাবা, রাস্তাঘাটে হচ্ছে ট্যাঙ্ক পাবা, রাস্তাঘাটে মানুষকে দমানোর জন্য গুলি ছোড়া হবে এবং মানুষ মারা যাবে। তুমি রাস্তাঘাটে হচ্ছে লাল রক্ত দেখতে পাবা। এইটুকু কনসেপ্ট বুঝলে তোমার পুরো কবিতাই শেষ। তাহলে এই কথা আমরা দুটা জিনিস পেলাম, একটা আমরা পাবো হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন, একটা হচ্ছে গণ অভ্যুত্থান, 1969 যে গণ অভ্যুত্থান বা মিলিটারি শাসন, সেইটা। ভাই, এখানে আমরা কি দেখবো? এই কবিতার মধ্যে একটা চেতনা আছে এবং একটা প্রেক্ষাপট আছে। এই কবিতার মধ্যে চেতনাটা কোনটা? চেতনা হচ্ছে ফেব্রুয়ারি 1969। এটা হচ্ছে চেতনা। চেতনা মানে এটা আমাদের মাথার মধ্যে আছে। আর এর প্রেক্ষাপট কোনটা ভাইয়া? প্রেক্ষাপট হচ্ছে 1969। যেমন ব্যাপারটা আমি সহজ করে বলি, ধরো তোমরা হচ্ছে দেখেছো কিছুদিন আগে যে জুলাই আন্দোলন হয়েছে। এখানে এই প্রেক্ষাপটে আমাদের চেতনায় ছিল কি? 1971 সাল। যে 1971 সাল আমাদের চেতনার মধ্যে ছিল, আমরা উজ্জীবিত হয়েছি। ঠিক 1969 সালের আগে কোন সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল? 1969 আগে সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন। সো 1969 সালে দাঁড়ায়ে কবি বলছেন আমাদেরকে আরেকবার জ্বলে উঠতে হবে। কিভাবে জ্বলে উঠতে হবে? ঠিক 1952 সালে যেভাবে জ্বলে উঠেছিলাম সেভাবে। অর্থাৎ এই জন্য এই কবিতার মধ্যে নামটা হচ্ছে ফেব্রুয়ারি 1969। অর্থাৎ 1969 সালে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে কবি শামসুর রহমান বলছেন আমাদেরকে ভাষা আন্দোলনের মতো 1952 সালের 21শে ফেব্রুয়ারির মতো আবার রাজপথে নামতে হবে, নেমে আমাদের অধিকার আদায়ের আন্দোলনটা সফল করতে হবে। বলো, এইটুকু বুঝছে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? এইটুকু বুঝলে এই কবিতা তোমাদের ক্লিয়ার? এইটুকু বুঝলে কবিতা ক্লিয়ার? সরি ফর দ্য ইন্টারাপশন, একটু কাশ আছে, হ্যাঁ? আচ্ছা, ওকে। এইটুকু যদি বোঝো তাহলে কবিতা প্রায় ক্লিয়ার। আমরা শামসুর রহমান সম্পর্কে কিছু তথ্য দেখবো যেগুলো পরীক্ষায় আসে, সবগুলো লাগবে না। দেখো, তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ?
এমন প্রশ্ন আসতে পারে, তোমাদের কোন লেখক ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে শামসুর রহমান। এই একমাত্র বান্দাই তোমাদের বইয়ের মধ্যে আছে যে ঢাকাতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আর তার পৈতৃক নিবাস এটাও খুব গুরুত্বপূর্ণ। তার পৈতৃক নিবাস, বাবার বাড়ি ছিল হচ্ছে নরসিংদীতে। এই কিছুদিন আগে যে হচ্ছে ওই বিশাল একটা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী, সেখানে। আচ্ছা, শিক্ষা জীবন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন, ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট ছিলেন, বাকিগুলা খুব একটা পরীক্ষায় আসে না, ঢাকা কলেজের স্টুডেন্ট ছিল। আহ, এইটা গুরুত্বপূর্ণ, তিনি কোন পত্রিকায় সাংবাদিকতা করতেন? হ্যাঁ, দ্য মর্নিং নিউজ, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, 2 স্টার দিলাম। দ্য মর্নিং নিউজ পত্রিকায় সাংবাদিকতা কর্মজীবন শুরু করেন, পরবর্তীতে সেখান থেকে তিনি দৈনিক পাকিস্তানে আসেন, এটা একটা পত্রিকা। তো দেশ যখন হচ্ছে স্বাধীন হয়ে গেল, তখন দৈনিক পাকিস্তানটা পরে কি হয়ে গেছিল? দৈনিক বাংলা হয়ে গেছে, দুটাই সেম। যেটা দৈনিক পাকিস্তান, ওটা দৈনিক বাংলা। প্রথমে দৈনিক পাকিস্তান ছিল, পরবর্তীতে দৈনিক বাংলা হয়ে গেছিল। এরপর তার কবিতার বৈশিষ্ট্যগুলো একটু দেখো। মূল কথা যদি আমি বলি, তিনি মূলত কয়েকটা বিষয় নিয়ে লিখতেন। এর মধ্যে একটা হচ্ছে, তিনি ভাষা আন্দোলন নিয়ে বেশ কিছু লেখা লিখছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য সুন্দর ন্যায়ের পক্ষে, রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্য মনে। তাহলে আমরা তার কবিতার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পারি, তিনি ছিলেন হচ্ছে গণতন্ত্রের মনোভাবে বিশ্বাসী, তার লেখার মধ্যে ভাষা আন্দোলন প্রাধান্য পেয়েছে। এবং আমি যদি শামসুর রহমান সম্পর্কে তোমাকে খুব বড় একটা কথা বলি, তিনি আসলে কি ধরনের কবি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে নাগরিক কবি। সহজ কথা, তিনি ছিলেন হচ্ছে নাগরিক কবি। ভাইয়া, নাগরিক কবি কি জিনিস? যে কবি নগরে থাকেন, যে কবির লেখার মধ্যে নগর জীবনটা ফুটে উঠেছেন, তাকে বলা হচ্ছে নাগরিক কবি। এই নাগরিক কবির বিপরীতে কি হয়? পল্লী কবি। জসিমউদ্দিন গ্রাম নিয়ে লিখেছিলেন, আর তিনি শহরে লিখেছিলেন। শহরের মানুষের একাকিত্ব, নিঃসঙ্গতা, শহরের মানুষের কষ্ট, বিষাদ, ইট পাটকেল যন্ত্র, এর মধ্যে মানুষের মনুষ্যত্বহীনতা, এই কথাগুলো তিনি তার কবিতার মধ্যে নিয়ে এসেছেন। এই জন্য তাকে অনেক সময় নাগরিক কবি বলা হয়। দেখো, নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব ইত্যাদি তার কবিতার মধ্যে এসেছে। এগুলো মনে রাখলে হিসাবগুলো ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ নাবিহা, থ্যাংক ইউ, আই উইল বি। তার কাব্যগ্রন্থের নামগুলো পড়তে হবে। এগুলা হচ্ছে যতটুকু পারা যায় মুখস্থের মতো চেষ্টা করবা, না পারলে তেমন করার কিছু নাই। বিশেষ তথ্য দেখো, 1949 সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়, খুব গুরুত্বপূর্ণ, বাকিগুলো লাগবে না। এই যে 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন, এটা একটু গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে, আমরা কবিতায় চলে যাব। আবার বলতেছি, এই কবিতার প্রেক্ষাপট হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান, আর চেতনায় আমাদের কি আছে? 1952 সালে ভাষা আন্দোলন, যেখানে আমরা রক্ত দিয়েছিলাম। কবি বলছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। এখানে যে কৃষ্ণচূড়া দেখতেছো, এই কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া নয়, কৃষ্ণচূড়া একটা ফুল। কৃষ্ণচূড়া ফুলের রং কেমন হয় রে ভাইয়া? লাল হয়। আচ্ছা বলো তো, তাহলে লাল আর কিসের রং হইতে পারে? লাল রক্তের রং হইতে পারে ভাইয়া। আচ্ছা, এই রক্তটা কার বলতো? এই রক্তটা হচ্ছে ভাষা শহীদদের রক্ত। এই রক্তটা হচ্ছে ভাষা শহীদের রক্ত। তাহলে কবি রাজপথে যে যেতে দেখছেন, 1952 সালে যেভাবে রাজপথে রক্ত ঝরেছিল, আবার ওইরকম রাজপথে রক্ত দেখা যাচ্ছে। তাই তিনি বলছেন, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। নিবিড় হয়ে মানে ঘন হয়ে, অর্থাৎ খুব বেশি রক্ত, লাল রক্তের রাজপথ ছেয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো, কখনো মিছিল, মানে কবি এখন রাস্তাতে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় কবি বলছে, আমি কখনো মিছিলে যাচ্ছি, কখনো বা একা একা হেঁটে যাচ্ছি। রাস্তাতে আমরা হেঁটে যাই না, কখনো তিনি মিছিলের সঙ্গে যাচ্ছেন, ওই যে সামরিক শাসন বিরোধী, কখনো আবার হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় যখনই লাল রক্তের মতো ফুলগুলোর দিকে তাকাচ্ছেন, তখন তার কি হচ্ছে দেখো, যেতে যেতে মনে হয় ওরা যেন ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। কোন শহীদ ভাইয়া? এই যে ভাষা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। এবং দেখো, ওই ফুলগুলাকে তিনি দেখে মনে করলেন এগুলা হচ্ছে ভাষা শহীদের রক্ত। আচ্ছা, ফুল থেকে একটা গন্ধ আসার কথা না? তাহলে ওই লাল ফুলগুলো থেকে কি গন্ধ আসছে? ওই লাল ফুলগুলো থেকে স্মৃতি গন্ধ আসছে। দেখো, স্মৃতি গন্ধ, বা কোন স্মৃতি? এই যে 1952 সালের স্মৃতি ওই ফুলগুলো থেকে ভেসে আসছে। তার মানে কবি রাস্তাতে যাওয়ার সময় দেখছে অনেক মানুষজন মরে পড়ে আছে, রক্ত রক্ত পাওয়া যাচ্ছে। তো ওই রক্তটা দেখে কবির স্মৃতিপটে ভেসে উঠছে যে ঠিক 1952 সালেও তো এইরকম ভাবেই আমাদের ছেলেরা রাজপথে জীবন দিয়েছিল। ওই প্রেক্ষাপটটা এখানে তুলে ধরা হয়েছে। সহজ কথা, হ্যাঁ, খুব মানে একটা জটিল কবিতার মতো আর কি, রূপক অর্থে লেখা অনেকটুকুই। তো 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, আমি বলে দিয়েছিলাম আমাদের এখানে চেতনা আছে একটা। কোন চেতনা? এই দেখো, 21-এ
এই 21শে কৃষ্ণচূড়া বলতে 1952 সালে 21শে ফেব্রুয়ারি, ওটাকে বলা হচ্ছে আমাদের চেতনার রং। তাহলে আমাদের চেতনা হিসেবে কাকে পাচ্ছি আমরা? 1952 সালের ওই ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি, ওটাকে আমরা চেতনায় পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন দেখো, এইটুকুতে আমরা পুরোটাই বর্ণনা পাইলাম হচ্ছে 1952 সালের। এখন কবি বলছেন, আমি কিন্তু লিখে দিয়েছিলাম প্রেক্ষাপটে, তোমাদের মনে আছে কিনা দেখো তো, এই প্রেক্ষাপটে যে মিলিটারি ট্যাঙ্ক ফ্যাঙ্ক অনেক কিছু লিখে দিছি। এখন এই যে লাল রং যেটা আছে, রক্তের রং, এই রঙের বিপরীতে কবি আরেকটা রং দেখতে পাচ্ছেন। বলছেন এ রঙের বিপরীত আছে অন্য রং। এই অন্য রংটা কি রং বলতো? তাহলে লাল রঙের বিপরীতে কোন রং থাকতে পারে? লাল রঙের বিপরীতে থাকতে পারে হচ্ছে অবশ্যই হচ্ছে ওই খাকি উর্দি পরা মিলিটারিরা, তারপরে জলপাই রঙের ট্যাঙ্ক, এই কালারগুলা, যে কালারগুলো রাস্তায় আমাদের দেখে ভয় লাগে। এই যে তুমি অনেক সময় দেখবে যে 144 ধারা যদি জারি হয়, তুমি রাস্তায় পুলিশ দেখো বা সেনাবাহিনী দেখো, তোমার ভয় লাগবে না? ঠিক সেম কাজটা কবিরও হচ্ছে। কবি বলছে এই লাল রং তো দেখতেছি, এর বিপরীতে লাল রংটা ঝরাইলো কে? ওই বিপরীত হিসেবে আমরা দেখতে পাচ্ছি আরেকটা রং, এই রংটা একেবারে আমার চোখে ভালো লাগে না। কবি বলছে এই রং চোখে লাগে না ভালো। তারপর বলছে এই যে রং সন্ত্রাস আনে, ভাই এই সন্ত্রাস মানে হচ্ছে ভয়, বুঝছো? ত্রাস থেকে হয়ে গেছে সন্ত্রাস। তাহলে এই রংটা দেখে কবির ভয় লাগছে। এই রংটা কেমন হবে? অবশ্যই খাকি কালার বা জলপাই কালার একটা রং। রাস্তাঘাটে মিলিটারি খুব বেশি ঘুরে বেড়াচ্ছে, ওদের দেখে কবি ভয় পাচ্ছে, সহজ কথা। এবং ওই রংটা কি হচ্ছে দেখো, প্রত্যাহিকতায় মানে প্রতিদিন, প্রত্যাহিকতা মানে প্রতিনিয়ত, আমি বলতে পারি প্রতিনিয়ত আমাদের মনে সকাল সন্ধ্যায়। তাহলে এই রংটা আমরা প্রতিনিয়ত রাস্তায় দেখতেছি, আমাদের ভাল লাগতেছে না, আমাদের মনে সবসময় সে ভয় নিয়ে আসতেছে, কখন কখন? সকাল সন্ধ্যা, সব সময়, অল টাইম। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ। দেখো তো, তার মানে পুরা দেশ পাকিস্তানি সেনাবাহিনী দিয়ে ভরে গেছে, পুরা দেশ এই নরঘাতকদের দিয়ে ভরে গেছে। তাই বলছে এখন সে রঙ, ওই যে রংটা দেখে আমাদের ভয় লাগে, ওই রংটা দেখে পথ ঘাট সারা দেশ সবকিছু ছেয়ে গেছে, পুরা এলাকা চলে গেছে। ঘাতকের অশুভ আস্তানাতে পরিণত হয়েছে। ঘাতক মানে কি ভাইয়া? ঘাতক মানে হচ্ছে যে হত্যা করে, যে হত্যা করে তাকে বলা হয় ঘাতক। ওই ঘাতকদের অশুভ আস্তানা বানিয়ে ফেলেছে আমাদের প্রিয় মাতৃভূমিটাকে। সহজ করে কবি প্রথমে 1952 সালের কথা বললেন, তারপরে গিয়ে বললেন বর্তমান অবস্থা এমন হয়ে গেছে যে রাজপথ পুরাটাই এই পাকিস্তানি নিপীড়ক শাসকের ধরো হচ্ছে জান্তা বাহিনী দ্বারা পুরা দেশ ভরে গেছে। এদের দেখে আমাদের খুব ভয় লাগছে এবং দেশটাকে তারা একটা অশুভ আস্তানা বানিয়ে ফেলছে। খুব সহজ সহজ চিত্র একটা, জাস্ট চিত্র মনে রাখলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। এরপরে আসো, আমি আর আমার মতোই বহু লোক। হ্যাঁ, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত। লেখক বলতেছে যে আমি আর আমার মতো অনেক মানুষ আছে যারা দিনের বেলা রাত্রিবেলা মাটির সঙ্গে লুণ্ঠিত হয়ে যাচ্ছে। কোথায়? এই ঘাতকের আস্তানায়। অর্থাৎ ওই ঘাতকরা কাউকে অনেকে নিয়ে যাচ্ছে তাদের আস্তানাতে। এর মধ্যে কেউ মারা যাচ্ছে, কেউ আধমরা হয়ে যাচ্ছে। আরেক শ্রেণীর মানুষ পাচ্ছে, তিন শ্রেণীর মানুষ আমরা এখানে পাবো। এক শ্রেণীর মানুষ মারা গেছে, এক শ্রেণীর মানুষ আধমরা হয়ে গেছে, আরেক শ্রেণীর মানুষ ভীষণ জেদি, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, অর্থাৎ যে জীবন দেওয়ার জন্য সে ব্যস্ত, বলছে যে আমাদের যেভাবেই হোক এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিন শ্রেণীর মানুষ, কেউ মারা যাচ্ছে, কেউ আধমরা হয়ে গেছে, আর কেউ ভীষণ বিপ্লবে ফেটে পড়ছে। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এটা খ নম্বর প্রশ্নে আসে, খুব গুরুত্বপূর্ণ। দেখো, চতুর্দিকে মানবিক বাগান এবং কমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান মানে কি? মানবিক বাগান বলতে বোঝানো হচ্ছে মানুষের মনুষ্যত্বের সত্তা, অর্থাৎ মানুষের যে কোমল গুণ, বাঙালির যে কোমল গুণ, এটা বাঙালির একটা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। হ্যাঁ, বাঙালির কোমলতা এখানে প্রকাশ পেয়েছে, বাঙালির কোমলতা এখানে প্রকাশ পেয়েছে। এবং বাঙালিকে তুলনা করা হচ্ছে কমল বনের সঙ্গে। ভাই কমল মানে হচ্ছে পদ্ম, কমল মানে পদ্ম, আর কমল বন মানে হচ্ছে পদ্ম বন। তাহলে বাঙালিরাই হচ্ছে এক ধরনের পদ্ম। এই সহজ সরল বাঙালিদের যে একটা তোমার সমাবেশ, সেই সমাবেশটা কি হয়ে যাচ্ছে? তছনছ হয়ে যাচ্ছে ওই সামরিক শাসনের কাছে। তাহলে এই কথা যদি এরকম প্রশ্ন আসে যে চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ, বলতে কি বোঝানো হয়েছে? তুমি বলবে সেই সময় সামরিক শাসনের কোমলমতি বা সহজ সরল বাঙালিদের উপরে যে অত্যাচারের চিত্র, সেই চিত্রটি এই লাইনটি দ্বারা ফুটে উঠেছে। অর্থাৎ বাংলা যে সহজ সরল পদ্মের মতো তারা হচ্ছে শুভ্র, এইটাকে ওই পাকিস্তানি জান্তা বাহিনী বা সামরিক শাসনের সময় তছনছ করে দেওয়া হচ্ছে। বাঙালিদের খুব একটা ধরো বিধ্বংস অবস্থার চিত্র বর্ণনা করা হচ্ছে এই লাইনের মাধ্যমে। হ্যাঁ, এখন এই যে এত অত্যাচার আমাদের উপরে হচ্ছে, কবি এখন প্রতিবাদ করতে চাচ্ছেন, তাহলে আমাদের কি করা উচিত? কিভাবে প্রতিবাদটা আমরা করব? এখন তিনি বলছেন, বুঝি তাই 1969-এও
বুঝি তাই 1969-এও আবার সালাম নামে, এই যে 1952 সাল শুরু হয়েছে, তাহলে তিনি ভাবছেন এখন আমাদের কি করা উচিত, 1952-এর মতো রাজপথে নামা উচিত। তো তিনি মনে মনে কল্পনা করছেন তাই হয়তো এত অত্যাচার দেখে 1969 সালেও আবার সালাম নামে রাজপথে শূন্যে তুলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, ঠিক যেভাবে 1952 সালে তারা রাজপথে নেমে বুক পাতিয়েছিল। হ্যাঁ, আমি এগুলো কিছু এমসিকিউ ঝামেলা আছে, সালাম এবং বরকত নিয়ে এমসিকিউ খুবই ঝামেলা হয়। কোনটা সালাম এবং কোনটা বরকত আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো, সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এটাতে কি বোঝানো হলো ভাইয়া? উপরের লাইনটাতে বোঝানো হচ্ছে শহর, আর নিচের লাইনটাতে বোঝানো হচ্ছে গ্রাম। তার মানে বুঝলাম না, অর্থাৎ এই যে 1969 সালের গণ অভ্যুত্থানটা গ্রাম এবং শহর দুই জায়গাতেই ছড়িয়ে গিয়েছিল। তাই বলছে সালামের চোখে আজ আলোচিত ঢাকা, অর্থাৎ সালাম ঢাকাতেও যেমন কর্মরত, যেমন তৎপর, আবার সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, অর্থাৎ এই আন্দোলনের ছায়াটা পূর্ব বাংলাতেও চলে গেছে। অর্থাৎ ওই জান্তা বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতির সোচ্চার শুধু শহরেই নয়, গ্রামেও পৌঁছে গেছে। হ্যাঁ, এরপরে দেখো, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, কি দেখলাম? দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এই যে দেখো নক্ষত্রের মতো ঝরছে, এই নক্ষত্রের মতো ঝরছে কি? অবিরত ঝরছে, মানে কন্টিনিউয়াসলি ঝরতেছে কি? অবিনাশী বর্ণমালা। আসলে এই বর্ণমালা মানে বর্ণমালা না, হ্যাঁ, এটা হচ্ছে রক্ত পড়ছে। অর্থাৎ সালাম রূপী অনেক বাঙালি মানুষ রাজপথে গুলি খেয়ে তাদের হাত থেকে রক্ত পড়ছে। তো কবি ওটাকে বলছেন কোনো রক্ত নয়, আমার মনে হচ্ছে ঠিক সালামকে গুলি করা হয়েছে, ওই সালামের হাত থেকে নক্ষত্রের মতো অজস্র বর্ণমালা পড়ে যাচ্ছে। একটা প্রতীক, একটা চিত্র, তোমার চোখের সামনে একটা চিত্র ধরে দেওয়া হচ্ছে। ধরো যে একজন মানুষকে গুলি মারা হলো, তার চেতনা এতটুকু স্ট্রং যে তার ফিরতে রক্ত নয়, সেখানে বাংলা বর্ণমালা বের হয়ে আসছে। অর্থাৎ সালামের সেই যে সাহস, যে উদ্দীপনা ছিল, সেটা এখনো এই 1969-এও সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে। এটাই কবি এখানে বর্ণনা করলেন। আবার বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। এই লাইনটা দিয়ে দেখো শহীদ জননীর একটা প্রসঙ্গ ব্যক্ত হয়েছে। হ্যাঁ, শহীদ জননী, এটা দিয়ে ভাইয়া শহীদ জননীর একটা ব্যক্ত হয়েছে। এখনো বীরের রক্তে, দেখো দুঃখিনী মাতার, এই দুঃখিনী মাতা বলতে কে? যার সন্তান 1952 সালে মারা গেছে, ওই সন্তান, ওই মায়ের অশ্রু জলে এখনো ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। লাইনটা খুবই জটিল, আমি সহজ করে বলি। ওই যে 1952 সালে যে মানুষগুলো মারা গিয়েছিল, তার যে মা বেঁচে আছে এখনো, সেই সাহসী মা জননী, তিনি এখনো কান্না করছেন। এখন ওই মায়ের যে চোখের পানি, যে অশ্রু জোরে পড়ছে, এই অশ্রুটা দিয়ে হচ্ছে কি? এটা কি আমাদেরকে সাহস যোগাচ্ছে নাকি আমাদেরকে ভীতু করতেছে? কবি বলতেছে না, ওই মায়ের অশ্রু জলটা আমাদের বাস্তবের বিশাল চত্বরে ফুল ফুটাচ্ছে। অর্থাৎ ওই যে দুঃখিনী মায়ের চোখের যে জল, সেটা আমাদের কি করছে? আরো সাহসী করে তুলতেছে, আমাদেরকে জীবন দেওয়ার জন্য আরো অনুপ্রাণিত করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আরো অনুপ্রাণিত করছে। শুধু তাই নয়, বলছে হৃদয়ের হরিত উপত্যকায়, অর্থাৎ এটা একটা কল্পনা, হ্যাঁ, যে আমাদের হৃদয়টা যদি একটা সবুজ মাঠ হয়, ওই সবুজ মাঠে মায়ের চোখের জলটা পড়তেছে এবং সেখান থেকে সুন্দর সুন্দর ফুল ফুটছে। অর্থাৎ মা এখানে অনুপ্রেরণার প্রতীক। সেই ফুল আমাদেরই প্রাণ। কোন ফুল? যে মায়ের অশ্রু থেকে যে ফুলটা তৈরি হলো, সেই ফুল আমাদের প্রাণ, মানে আমাদের উৎসাহ। প্রাণ মানে আমাদের উৎসাহ, দেখে আমরা বারবার উৎসাহিত হচ্ছি। এরপর আবার কবি বলছে, তবে মাঝে মাঝে আবার কি হচ্ছে? শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্রে আবার দুঃখের ছায়। তো যে মায়ের ওই ফুটানো ফুল দেখে আমরা মাঝে মধ্যে কি হয়ে যাচ্ছি? আনন্দের রোদ্রে খুবই সাহসী হয়ে যাচ্ছি, আবার মাঝে মধ্যে দুঃখের ছায়া আমাদের পড়ছে। একই সঙ্গে আমরা সাহসী হয়ে উঠছি, আবার 1952 সালে আমাদের ভাইদের কথা মনে পড়ে আমাদের কষ্ট হচ্ছে। তাহলে এখানে একটা সাহসিকা জননীর বক্তব্য এখানে উপস্থাপন করলেন। এখন আসো এমসিকিউ প্রশ্ন আসতে পারে সালাম এবং জব্বার নিয়ে, সালাম এবং বরকত নিয়ে। সালাম এবং বরকত এটা নিয়ে অনেকবার প্রশ্ন আসে। এইটা এমসিকিউ আসলে তুমি কেমনে সলভ করবা? এটা এমসিকিউ আসলে সলভ করার জন্য এক ফাইলে যথেষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। দেখো, বরকত দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তুমি দেখবে যে ওই লাইনের মধ্যে ব আছে না নাই। যদি ব থাকে তাহলে হবে বরকত, শেষ। যেমন দেখো, বরকত বলে গার্হ উচ্চারণে, শেষ। তার বরকত কি? বরকত গার্হ উচ্চারণে বলতেছে। আরেকটা জায়গায় বরকতের কথা উল্লেখ আছে, বরকত বুক পাতে। দেখো, বরকত বুক পাতে, তাহলে বরকত বুক পাতে, আরেকটা হচ্ছে বরকত বলে। এই দুটাই শুধু হচ্ছে বরকত, বাকি যা আছে সবগুলো আছে সালাম, শেষ। বাকি সবগুলা হচ্ছে সালাম।
এখান থেকে এমসিকিউ তোমার ক্লিয়ার, এখান থেকে কোনো কনফিউশন দরকার নাই, কবিতার লাইন মুখস্থ করতে হবে না, কিছু করতে হবে না, শুধু দেখবা যে লাইনের মধ্যে ব আছে কিনা, ব থাকলে বরকত, ব না থাকলে সালাম। ওকে, আশা করি ইজ দ্যাট ক্লিয়ার। বলো কবিতা বুঝছো নাকি? কেউ মরা, কেউ মরা না, মারা না, হ্যাঁ, কেউ মরা, কেউ আধ মরা, কেউ বা ভীষণ জেদি, এটার ব্যাখ্যা এটা না। কেন? হরিত অর্থ হচ্ছে সবুজ, হরিত মানে হচ্ছে সবুজ। হ্যাঁ, দেখো কবিতা বিষয়গুলো বা সাহিত্য বিষয়গুলো হচ্ছে এমন যে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে, এটার জন্য কংক্রিট কোনো ব্যাখ্যা থাকে না। যে কোনো সাহিত্য, যে কোনো কবিতার ব্যাখ্যা এক একজনের কাছে একরকম হয়, কিন্তু প্রেক্ষাপটটা ঠিক রাখতে হয়। এটা হচ্ছে সাহিত্যের ভাষা। একই জিনিসকে তুমি বিভিন্ন ব্যাখ্যা করতে পারবা। সাহিত্যের মধ্যে কবুতর মানে তুমি শান্তির প্রতীক দেখবা, জলপাই পাতা মানে শান্তির প্রতীক, সাপ দেখবা মানে হচ্ছে সংক্ষুব্ধতা, ক্ষোভের প্রতীক। সাহিত্য জিনিসটা হচ্ছে বিচার বিশ্লেষণের বিষয়। বোরিং কবিতায় অনেকটা। তো মূল কথা হচ্ছে এখান থেকে সিকিউ প্রশ্ন আসলে কি আসতে পারে, সিকিউ প্রশ্ন আসলে এটাই যে আমরা 1969 সালে দাঁড়িয়ে 1952 সালকে স্মরণ করছি। 1952 সালে যেভাবে আমাদের জাতি প্রাণ দিয়ে তার ভাষাকে রক্ষা করেছে, এই 1969 সামরিক শাসনের বিরুদ্ধে সেভাবে আবার সরকারকে রুখে দাঁড়াতে হবে। এইটুকু আলোচনা করতে গিয়ে তিনি 1952 প্রেক্ষাপট নিয়ে এসেছেন, 1952 ভাষা শহীদদের প্রেক্ষাপট নিয়ে এসেছেন, এবং 1952 ভাষা শহীদদের মায়েদের যে প্রেক্ষাপট, সেই মায়ের প্রেক্ষাপটটা এখানে নিয়ে এসেছেন, আর কিছুই না। এটা হচ্ছে মূল কথা। শেষ। ওকে, এগুলা ব্যাখ্যা করে দিছি। হ্যাঁ, আদ মরা, মরা এগুলো বলে সম্বোধন করা হয়ে গেছে। পাকিস্তানের অত্যাচারের পরও কেউ কেউ ছিল একরকম নীরব, কেউ তাদের মরা বলে সম্বোধন করেছেন, আর কিছু মানুষ ছিল যারা মনে মনে পাকিস্তানে এই অত্যাচারকে ঘৃণা করলেও সরাসরি প্রতিবাদে অংশ নিতে পারতো না, কবিতার সম্বোধন করেছেন আদ মরা বলে। এটা হচ্ছে রূপক অর্থে। হ্যাঁ, এটা হচ্ছে রূপক অর্থে এটা বোঝানো হইলো যে ওই মরা কথাটা যে একজ্যাক্ট মানে হচ্ছে মারা যাওয়া, আর সেটাতে বোঝানো হয়েছে আবার রূপক অর্থে বোঝানো হচ্ছে এমন যে প্রতিবাদ করতে পারে নাই, মানে সে মৃত ঘোষণা করা হয়েছে তাকে, অর্থাৎ মৌন প্রতিবাদটা সে করতে পারে নাই, এই আর কি। কেউ বা ভীষণ জেদি, দারুণ ভেসে পড়া, এর মধ্যে অবশ্যই সংগ্রামী কিছু মানুষ ছিল, তাদের কথা এখানে বলা হচ্ছে। সংগ্রামী মানুষদের অশ্রু জল কথাটা তো চোখের পানি, কিন্তু তোমরা শুনে রাখো যে অশ্রু জল কথাটা আসলে ভুল, এটা শুধু হয় অশ্রু। অশ্রু জল কথাটা ব্যাকরণগত ভাবে হচ্ছে ভুল, এটা শুধু হবে হচ্ছে অশ্রু অথবা চোখের পানি, এটুকু হলেই হবে। হ্যাঁ, অথবা অক্ষি জল বলতে পারো, অশ্রু জল পড়ার প্রয়োজন নেই, কারণ যে তোমাদের একটা ইয়ে আছে না টপিক, প্রয়োগ অপপ্রয়োগ, ওর মধ্যে এটা আছে। হরিত উপত্যকা মানে নর্মালি বোঝা হচ্ছে সবুজ উপত্যকা, কিন্তু এখানে সবুজ উপত্যকা বলতে মানুষের হৃদয়কে বোঝানো হয়েছে, ওই যে মায়ের হৃদয়। হ্যাঁ, কমলবন মানে হচ্ছে পদ্মবন, বাঙালির মানবিকতা বুঝাতে, যে বাঙালির মানবিকতা, সুন্দর এবং কল্যাণের জগৎ বুঝাতে এখানে কমলবন বর্ণনা করা হয়েছে। কবিতার পুরাদারে হচ্ছে আসলে তোমার প্রতীক ধর্মটা বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা একটা সৃজনশীল প্রশ্ন একটু দেখি কি অবস্থা, মিলটিল পাওয়া যায় কিনা। বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট, কার শার্ট এটা বলতো? আসাদের শার্ট। হ্যাঁ, ওই যে আসাদের রক্তাপ্লুত শার্ট। ময়দান বা কোন শহীদের রক্তে আপ্লুত শার্ট। ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে, হাওয়ায় হাওয়ায় উড়ে ঘুরে হাতে হাতে মিছিলে পতাকা হয়, বারবার রক্তাপ্লুত শার্ট, বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম। তার মানে এখানে হচ্ছে রক্তদানের ব্যাপারটা চলে আসছে, যে বারবার আমাদেরকে রক্ত দিতে হচ্ছে, তাহলে কি করতে হচ্ছে? স্যাক্রিফাইস করতে হচ্ছে। বোঝা যাচ্ছে কার সঙ্গে মিল পাচ্ছি আমরা। তো কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝলে, এখানে কি কোনো বটা কিছু পাচ্ছ? না, নাই। তাহলে কি হবে? সালাম হবে। তাহলে উত্তর হচ্ছে সালাম। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং বলতে বোঝানো হচ্ছে কোন চেতনা? এই কৃষ্ণচূড়া হচ্ছে 1952 সালের চেতনার রং, আমাদের চেতনা জুড়ে 1952 জুড়ে আছে ওটাই। উদ্দীপকের রক্তাপ্লুত শার্ট ফেব্রুয়ারি 1970 কবিতায় কোন দিকটিকে নির্দেশ করেছে বলতো? ওই যে আত্মত্যাগ। এই তো বিভিন্ন রকম কিওয়ার্ড ইউজ করতে পারো, আমি ইউজ করলাম ধরো আত্মত্যাগের বিষয়টি এখানে ফুটে উঠেছে, অর্থাৎ জীবন দিয়ে মুক্তিকে কাছে নিয়ে আসা বা মুক্তিকে ধারণ করা। উদ্দীপকের ফেব্রুয়ারি কবিতার মূল ভাব কতটা প্রতিফলিত হয়েছে বিশ্লেষণ করা, ইটস আপ টু ইউ, তোমার উপরে। তুমি যেভাবে বিশ্লেষণ করতে পারবা তার উপরে তুমি এর উত্তরটা দিবা, ইয়োরসেলফ। শোনো একটা কথা বলি, এই যে এই প্রশ্নগুলোর উত্তর, ঘ নম্বর প্রশ্নের উত্তর সবসময় বইয়ের সঙ্গে মিলতে হবে, কে বলছে তোমাকে? তুমি যেভাবে ব্যাখ্যা করবা সেভাবে তুমি এর উত্তরটা দিবা। যে সম্পূর্ণ যদি তোমার কাছে মনে হয় সম্পূর্ণ জিনিস সম্পূর্ণ ব্যাখ্যা করে দাও, যদি সম্পূর্ণ মনে না হয় তার সম্পূর্ণ ব্যাখ্যা করে দিও না। আমি হলে দিলাম হচ্ছে সম্পূর্ণ মানে ধারণ করতে পারে নাই, কারণ এখানে হচ্ছে শহীদ জননীর কথা উল্লেখ নাই, আছে নাই, শহীদ জননীর কথা উল্লেখ নাই এখানে, তো ওই জন্য ওই অংশটা তো নাই। আমি বললাম যে মোটামুটি সিংহভাগ অংশকে ধারণ করেছে, কিন্তু কিছু অংশকে ধারণ করতে পারে নাই, এভাবে আমি মতো ব্যাখ্যা দিতাম।
গদবাদা বইয়ের মধ্যে থেকে একটু বের হও। হ্যাঁ, বইটা জাস্ট তোমাকে অ্যাসিস্ট করার জন্য, হেল্প করার জন্য, রাস্তা দেখানোর জন্য যে ঠিক এইভাবে তুমি লিখতে পারো। এর বাইরে তোমার নিজস্ব চিন্তা থাকলে তুমি সেটা প্রতিফলিত করতে পারো। হাতের লেখা যদি স্পষ্ট হয়, ওভার রাইট না করো, তাহলে শিক্ষক পড়ে দেখবে। আর তোমার হাতের লেখা যদি অস্পষ্ট হয়, কখনোই পড়ে দেখবে না। সো একটু স্পষ্ট করে লেখার চেষ্টা করো। এটাকে রূপক কবিতা, এক ধরনের রূপক কবিতা বলা যেতে পারে। এমসিকিউ প্রশ্ন অনেক সময় অনেক বড় বড় সব হচ্ছে অ্যান্সার দেওয়া থাকে, এগুলো কই থেকে পাবো? দেখো, এমসিকিউ বহুপদী প্রশ্নের উত্তর এবং বড় অনুধাবনমূলক। এমসিকিউ এর ক্ষেত্রে দুটা জিনিস তোমাদের ঝামেলা হয়। একটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর বের করা, আর একটা হইতেছে ভাইয়া বহুপদী। এই দুটা প্রশ্নের উত্তর বের করা তোমাদের জন্য খুব ঝামেলা হয়। এইটার জন্য তো একটা মজার ব্যাপার আছে, এটা তো সরাসরি বই থেকে আসে। তুমি এটা হচ্ছে পাঠ পরিচিতি পড়তে হবে। পাঠ পরিচিতি, তুমি পুরো পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি পড়লে ওখান থেকে বহুপদী প্রশ্নের উত্তর এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর, দুটার উত্তরই পেয়ে যাবা। তো পুরাটাই আসে হচ্ছে তোমার পাঠ পরিচিতি থেকে। তাহিয়া, তাহিয়া বলছে আমাকে হাদি ভাইয়ের মতো দেখতে লাগে। এটা আসলে মানে কেন জানি সবাই বলে। ওকে, এখানে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেখো তো। কার চোখে আলোচিত ঢাকা? এখানে কি কোনো বটা দেখতে পাচ্ছ? না ভাইয়া, তাহলে সালাম, সালামের চোখে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে কোন ফুলের কথা উল্লেখ আছে? কৃষ্ণচূড়া ফুলের কথা উল্লেখ আছে। ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে বলো তো? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? এই যে ব আছে, বুক পাততেছে, তাহলে ব থাকলে কি হবে সেটা? বর কত। ফেব্রুয়ারি মাসের কবিতায় কোন কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে? দেবকুমার শহরের পথে কোন ফুল ফুটেছে সহজ। ফেব্রুয়ারি মাসের কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরছে? অবিনাশী বর্ণমালা ঝরছে। কবি কার মুখে তরুণ শ্যামল বাংলার তুলনা করছেন? সালামের মুখকে। শেষ। কার মুখ? মানুষের প্রশ্ন যত আসবে, সালামের বিগত প্রশ্ন আমি তো একটা কিওয়ার্ড দিয়ে দিছি, ওইটা পড়লে হিসাব ক্লিয়ার। শেষ। ওকে, আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্ন এগুলো ব্যাখ্যা করা অলরেডি শেষ। সালামের মুখে আজ তরুণ শ্যামলপুর বাংলা উক্তিটিকে ব্যাখ্যা করো, বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারো। অর্থাৎ সালাম এখানে পূর্ব বাংলা অর্থাৎ গ্রামীণ বা গ্রামেও যে আন্দোলনের ছোঁয়া পড়েছে সেই ব্যাপারটা এখানে এসেছে। বা সালামের মুখ দিয়ে আসলে ওই তোমার হচ্ছে আন্দোলনের, সালামের মুখ দিয়ে যে উচ্চারণগুলো বের হচ্ছে, যে প্রতিবাদ বের হচ্ছে, সেটা যেন সম্পূর্ণ বাংলাকে ছেয়ে গেছে। অর্থাৎ আন্দোলন বা হচ্ছে স্বাধিকার আদালতের আন্দোলন পুরা বাংলাদেশ ব্যাপী ছেয়ে গেছে। সেই ফুল আমাদের প্রাণ। কোন ফুল এটা? যে 1952 সালের কথা বলা হয়েছে, চেতনার কথা বলা হয়েছে, চেতনা, চেতনার কথা বলা হয়েছে। চার চতুর্দিকে মানবিক বাগান কমানো হচ্ছে তছনছ, ব্যাখ্যা করে দিয়েছি যে চারদিকে অর্থাৎ বাঙালিদের উপরে যে নৃশংস একটা অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের চিত্র এই উক্তিটি দ্বারা বা এই লাইনটি দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, কবিতা মুখস্থ করবে কি ভাই এমসিকিউ তো ভালো করার জন্য? দেখো, কবিতা মুখস্থ করতে পারো, আর তোমাদের মধ্যে যারা হচ্ছে মানবিকের স্টুডেন্ট আছো, হিউম্যানিটিস বা হচ্ছে কমার্সের স্টুডেন্ট আছো, তোমাদের বলবো তোমরা কবিতাটা মুখস্থ করো। যদি করতে পারো তাহলে অ্যাডমিশন লাইফে তোমার জন্য অনেক কিছু আগে থাকবে। তুমি যদি তুমি হচ্ছে মানবিকের স্টুডেন্ট বা ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট হও, তাহলে তুমি মুখস্থ করে তুমি অনেক আগে থাকবা। আচ্ছা, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আছো, তাদের শুধু তো এইচএসসি পরীক্ষার জন্যই লাগবে, তাই না? সে একটু ভালোভাবে পড়ো, অত মুখস্থ করার প্রয়োজন নাই। কিন্তু মানবিকের স্টুডেন্ট হলে মুখস্থ করা খুবই ভালো। আমাদের সময় ছিল, আমি তো সবগুলো মুখস্থ করছিলাম, যা যা ছিল, বিভীষণের প্রতি মেঘনাথ থেকে শুরু করে সবগুলা। তো অ্যাডমিশনের আসলে খুব বেশি কাজে দিত। সায়েন্স হইলে একটু ভালো মনোযোগ দিয়ে পড়ো, পাঠ পরিচিতিটা ভালো করে পড়বা, তাহলেই হবে, সমস্যা নাই। এ রঙের বিপরীত আছে অন্য রং। এ রঙের বিপরীত বলতে বোঝানো হচ্ছে ওই যে রক্তের বিপরীতে অন্য রং, যে রংটা মানুষের মনে সন্ত্রাস আনে। শেষ। সরাসরি কালারের নাম উল্লেখ করার দরকার নাই, সরাসরি কালারের নাম উল্লেখ করবা না, ওই কালারের তাৎপর্যটা বর্ণনা করবা। অবিনাশী বর্ণমালা বলতে বোঝানো হচ্ছে যে বর্ণমালা কখনো বিনাশ করা সম্ভব নয়, অর্থাৎ যে বাঙালির যে উৎসাহ, বাঙালির যে আন্দোলন, বাঙালির যে বিদ্রোহ, এটা কখনো শেষ করা পসিবল নয়। ওই জন্য বলছে এটাকে অবিনাশী বর্ণমালা। বাঙালি প্রাণ দেওয়ার, সবসময় স্বাধিকার আদায়ের জন্য প্রাণ দিতে প্রস্তুত। কবি ঘাতকের অশুভ আস্তানা বলতে কি বোঝানো হয়েছে? আমাদের পুরা দেশকে বোঝানো হয়েছে আসলে ঘাতকের আস্তানা বলতে, অর্থাৎ পাকিস্তানি শাসক মানে শাসকের শোষণের দ্বারা আমাদের পুরা দেশটাই কি হয়ে গেছে? অশুভ আস্তানায় পরিণত হয়েছে, যেখানে মানুষের উপরে স্বেচ্ছাচার প্রয়োগ করা হচ্ছে, যে যাকে যখন ইচ্ছা তাকে ধরা হচ্ছে, মারা হচ্ছে। অর্থাৎ বাঙালি জাতির যে শান্তিপ্রিয়তা ছিল, সেই শান্তিপ্রিয়তা নষ্ট করে আমাদের রাষ্ট্রটাকে ঘাতকের অশুভ আস্তানায় পরিণত করা হয়েছে। এভাবে তুমি তোমার ভাষায় ব্যাখ্যা করে উত্তর লিখবা, উত্তর ভালো হবে। এগুলো সহজ আর কি, এগুলা আমার বলার তেমন প্রয়োজন নাই। কিছু এমসিকিউ দেখো আমার সঙ্গে, পারো কিনা। মধ্যাহ্নের প্রখর সূর্য উত্তপ্ত রাজপথ মারিয়ে ছাত্র জনতার মিছিল দুর্বার গতিতে শাহবাগে দিয়ে যাচ্ছিল।
বাসার বারান্দা থেকে তা দেখে ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে গিয়ে মা তার কিশোর সন্তানকে শোনাচ্ছে 21-এর গল্প, গণ অভ্যুত্থানের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। তাহলে এখানে প্রেক্ষাপট হিসেবে আসে হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে প্রেক্ষাপট, শাহবাগের দিকে যাচ্ছে এইটা, আর এখানে হচ্ছে এই যে চেতনাটা হচ্ছে ওই যে ভাষা আন্দোলন, 21, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এগুলা। রাজপথের উপরে ছোপ ছোপ রক্ত দেখে তার চোখ ছলছল করে ওঠে। উদ্দীপকে প্রেমানুষ্ঠান কবিতা কোন দিকটি অনুপস্থিত? দেখো তো কোনটা অনুপস্থিত এখানে, এখানে কোন জিনিসটা নাই? উত্তর ডি, দুর্বার মিছিল। মিছিল তো ওখানেও আছে, মিছিল তো গল্পে কবিতার মধ্যেও আছে। এই মিছিলের কথা কি কবিতার মধ্যে না? এখানেও আছে, কবিতার মধ্যেও আছে। ওই যে মিছিলে যাচ্ছে, কখনো হেঁটে যাচ্ছে, কখনো বা মিছিলে যাচ্ছে, মিছিল তো আছে। দেখো তো যে ওখানে যে এই শহীদ জননীর কথা উল্লেখ ছিল কবিতার মধ্যে, এখানে কি শহীদ জননীর কথা উল্লেখ আছে? শহীদ জননীর কথা উল্লেখ আছে? নাই। এখানে তাহলে মায়ের গল্পের কথা উল্লেখ নেই। উত্তর হচ্ছে মায়ের গল্প, সি। হত্যাযজ্ঞ ওখানেও আছে, এখানেও আছে। এই যে রক্ত, রক্ত পড়ে আছে। এই যে রাজপথের উপরে ছোপ ছোপ রক্ত পড়ে আছে, মায়ের গল্প এখানে মিল নাই। ওকে, তারপরে তাহলে আচ্ছা এটার সঙ্গে আমাদের ওই কবিতার কোন কিসের মিল আছে দেখো তো? ওকে, ভাষা আন্দোলনের মিল আছে, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, ঠিক আছে। স্বাধীনতা যুদ্ধের উল্লেখ তো ওই ইয়ার মধ্যে নাই, কবিতার মধ্যে কি আছে? কবিতার মধ্যে স্বাধীনতা যুদ্ধের উল্লেখ নাই, তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2। ফেব্রুয়ারি 1970 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং, কিসের প্রতীক বলতো? আমাদের চেতনার প্রতীক, আমাদের চেতনার প্রতীক। ফেব্রুয়ারি 1969 কবিতায় কমল বন হচ্ছে তছনছ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে ওই কমল বন বলতে কি বোঝানো হচ্ছে? উত্তরটা কি হইতে পারে বলো? মানবিকতার সুন্দর ও কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে। উত্তর তো এটাই হবে, তোমরা বুঝাই গেছো, এ নাম্বার উত্তর। বাঙালি জাতির যে স্বভাব বৈশিষ্ট্য সেটাকে ধ্বংস করা হচ্ছে, মানবিকতার সুন্দর এবং কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় সেই ফুল কি অর্থ ব্যবহৃত হয়েছে? এই ফুলটা কি আসলে, কোন ফুল বলতো? সেই ফুল কি অর্থ ব্যবহৃত হয়েছে? ফুলগুলা দেখে কেমন যেন মনে হচ্ছে, ফুলগুলা থরে থরে সাজানো আছে, তাহলে ওই ফুলটা কি? দেশপ্রেম, সংগ্রামী জনতা, ভাষা, বাংলা ভাষা, নাকি ভাষা শহীদ? উত্তর তাহলে কি বলো? বি। বি না ডি, ক্লিয়ার করে বলো। ওকে, সবারটাই ঠিক আছে, উত্তর হলো ডি, ভাষা শহীদ। হ্যাঁ, অনেকে একটু ইয়ে করে ফেলছো। উত্তর দেখো, এই যে বাংলা ভাষা হবে, উত্তর হচ্ছে বাংলা ভাষা। ফুলটা হচ্ছে ভাষা, আর ফুল থেকে যে রক্ত ঝরে যাচ্ছে ওই রক্তটা হচ্ছে ভাষার শহীদের রক্ত। হ্যাঁ, উত্তর হচ্ছে সি। সালামের হাতে নক্ষত্রের মতো কি ঝরে? পতাকা, জামা, অবিনাশী বর্ণমালা, নাকি কৃষ্ণচূড়া ফুল? উত্তর কি হবে? এটা সহজ, কবিতার লাইন থেকে আসছে, অবিনাশী বর্ণমালা। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? এটা কি সারা দেশে ফুটেছে, হরিত উপত্যকায়, শহরের পথে, নাকি পথে ঘাটে? কবিতার লাইন থেকে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে। কোথায় জানি উত্তর? ওকে, শহরের পথে। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি? দেখো তো আমাদের চেতনার রং কোনটা? আমাদের চেতনার রং আসলে কোনটা এখানে? আমাদের চেতনার রং হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া। হ্যাঁ, উত্তর ঠিক। ফেব্রুয়ারি 1970 কবিতায় কার চোখে আলোচিত ঢাকা? এখানে কি ব আছে? ব ভাই, ব তো নাই, তাহলে উত্তর হবে হচ্ছে সালাম। ব না থাকলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সালাম। শেষ। কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, কারণ এই এই যে কৃষ্ণচূড়ার সঙ্গে আমাদের কি যুক্ত হয়ে আছে দেখো তো? কৃষ্ণচূড়া বলতে কি বোঝানো হচ্ছে এখানে? এখানের সাথে কি যুক্ত হয়ে আছে এখানে?
কারণ এতে কি রয়েছে? সবগুলা উত্তরের কাছাকাছি একজ্যাক্ট বলতে হবে। অত্যাচারের পটভূমি, অতীত ঐতিহ্য, রঙের সমতা, নাকি ইতিহাসের উদ্দীপনা। সবগুলা উত্তর প্রায় কাছাকাছি। এটা একটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন। হ্যাঁ, অ্যানালাইটিক্যাল কোশ্চেন। এটাতে কি হইতে পারে বলো? রঙের সমতা বোঝা যাচ্ছে, হচ্ছে না। অতীত ঐতিহ্যটাও বাদ দিচ্ছি, কারণ ঐতিহ্যটা যে স্যাক্রিফাইস একটা বড় বিষয়, এটা তাই না? হয় ইতিহাসের উদ্দীপনা, হয় অত্যাচারের পটভূমি। তাই কৃষ্ণচূড়া মানে আমি বলতেছি 1952, তাই না? কৃষ্ণচূড়া মানে হচ্ছে 52 সালে আমাদের উপরে অত্যাচার করা হয়েছিল না, করে মেরে ফেলা হয়েছিল অনেককে। তাই অত্যাচার তো এর সঙ্গে আছেই। ওটা ইতিহাস, ওখান থেকে আমরা উদ্দীপনা গ্রহণ করেছি, ঠিক আছে। বাট ওটা আসলে ওখান থেকে আমরা কি পেয়েছি, ওটা কি জিনিসটা আসলে কি, এতে কি রয়েছে? রয়েছে অত্যাচারের পটভূমি। উত্তর হচ্ছে এ, অত্যাচারের পটভূমি। 1952 সালে অত্যাচার হয়েছিল, ওই পটভূমিটা এখানে গ্রহণ করা হয়েছে। একটু দু একটা প্রশ্ন অ্যানালাইটিক্যাল আসতে পারে, ওগুলো একটু ভেবে চিন্তে উত্তর দিতে হবে। অনেক সময় উত্তর দুটাও নিয়ে নেয়। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে ভাইয়া লাবিব দিয়ে 100% না, এ ওইটা বাংলা দ্বিতীয় পত্রে 5 মার্ক খুব সহজে পাওয়ার মতো একটা অপশন হচ্ছে বাক্যতত্ত্ব। সেটা হচ্ছে ভাইয়া বাক্যতত্ত্ব, অর্থাৎ সিনট্যাক্স। এই সিনট্যাক্স থেকে তোমার প্রশ্ন আসবে কয় ধরনের? 2 ধরনের প্রশ্ন আসে, তাই না? একটা আসে হচ্ছে থিওরি, একটা আসে থিওরি অর্থাৎ কি কাকে বলে, কত প্রকার কি কি, এগুলা তোমাকে লিখতে হয়। এবং আরেকটা থাকে হচ্ছে বাক্যের রূপান্তর। আরেকটা থাকে হচ্ছে ভাইয়া বাক্যের রূপান্তর। এখন এই দুটাই আসবে, এর মধ্যে তুমি যেটা মন চায় তুমি সেটা দিবা। এই দুটার মধ্যে এই দুটাই আসবে, এর মধ্যে যেটা মন চায় তুমি সেটা দিবা। বাক্য থেকে আগের ক্লাস একটা হয়ে গেছে, আজকে পার্ট 2 পড়বা তোমরা। তো আমরা চলো একটু আস্তে ধীরে শুরু করে দেই। এটা খুব কঠিন না, খুবই সহজ। অল অ্যাবাউট কমন সেন্স। বাক্যতত্ত্ব পুরোটাই হচ্ছে কমন সেন্সের বিষয়। আচ্ছা, বাক্যকে কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বাক্যের গঠন, একটা হচ্ছে বাক্যের গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়। ওই যে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়েছো। তো সিম্পলকে বলা হচ্ছে সরল, যেটাকে তোমরা হচ্ছে সিম্পল হিসাবে চেনো। আরেকটা হলো জটিল, এই জটিলকে অনেকে মিশ্র বলে, যেটাকে তোমরা হচ্ছে কমপ্লেক্স বলো। আরেকটা হচ্ছে যৌগিক, আরেকটা হইলো গিয়ে ভাইয়া যৌগিক, যেটাকে তোমরা কি বলো? কম্পাউন্ড বলো। এটা হচ্ছে কি অনুসারে? গঠন অনুসারে। এবং আরেকটা আছে হচ্ছে ভাব অনুসারে বা অর্থ অনুসারে। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে অর্থানুসারে, অর্থানুসারে বা অনেকে এটাকে বলে হচ্ছে ভাবানুসারে। অর্থ বা ভাব অনুসারে আছে হচ্ছে কয় প্রকার? আছে হইলো 5 প্রকার। তোমরা এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি, তারপর হচ্ছে ইম্পারেটিভ পড়ছো না? ঠিক ওগুলাই। দেখো এই যে বিবৃতিমূলক, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসার্টিভ। যে বিবৃতিমূলক যেটা, এটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ। ইংরেজিতে বুঝতে সুবিধা হয়। তাহলে অ্যাসার্টিভ আমরা আবার 2 রকম পড়েছিলাম, মনে আছে তোমাদের? কি কি পড়েছিলাম বলতো? একটা ছিল হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই না? অ্যাসার্টিভ আবার 2 ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা পড়েছিলাম আমরা কি, ওই যে নেগেটিভ। তাহলে এই যে বিবৃতিমূলক যেটা, ওটাকে বলা হচ্ছে বর্ণনাত্মক, ওটাকে বলা হচ্ছে নির্দেশাত্মক, বা ওটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ আর নির্দেশাত্মক বা বর্ণনামূলক বা বিবৃতিমূলক, এটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ওই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, নেগেটিভ মানে বোঝানো হচ্ছে নেতিবাচক। নেগেটিভ মানে এটা হচ্ছে বাংলা হইলো ভাইয়া নেতিবাচক। আর অ্যাফার্মেটিভ মানে এটা বলা হচ্ছে ইতিবাচক বা অস্তিবাচক। ইতিবাচক বললেও হয়, কিন্তু বইয়ের মধ্যে এটাকে অস্তিবাচক দেওয়া আছে। অস্তিবাচক, এইটুকুই আর কি বোঝার বিষয়। বাকিগুলো সহজ। প্রশ্নবোধক বাক্য। অনুজ্ঞা, অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ। অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, নিষেধ, এটা মনে রাখবা। অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ করা বা নিষেধ করা, এটা হচ্ছে অনুজ্ঞা। হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক, ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা, একটা বিষয় বা আবেগ সূচক। সহজ। বলো এই পেজে কোনো সমস্যা আছে কিনা? এই পেজটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এটা খুবই সহজ জিনিস। বলো এই পেজ বুঝতে অসুবিধা আছে কিনা? না ওকে? এখানে আসলে তেমন কিছুই নেই, তুমি ওই 1 2 3 4 পড়ছো। ভাইয়া কাউসার স্যার ক্লাস নিবে না? না, নিবে না।
এখন সব বিবৃতিমূলক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত হয়, নির্দেশ করা হয়, তাকে বর্ণনাত্মক বাক্য বলে। এটা তুমি তোমার মতো লিখতে পারো। একে নির্দেশমূলক, নির্দেশ সূচক, নির্দেশাত্মক ইত্যাদি বাক্য বলা হয়। বিবৃতিমূলক বাক্য বা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অস্তিবাচক আর একটা হচ্ছে অস্তিবাচক মানে এটা পজিটিভ, অ্যাফার্মেটিভ, বলার কিছু নাই, সময় নষ্ট করে লাভ নাই, তোমাদের সময়ের অনেক দাম আছে। একটা হচ্ছে অস্তিবাচক, একটা হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ। দুই সহজ। নেগেটিভ মানে এখানে না বা নো থাকবে, নোট থাকবে। আর অস্তিবাচক মানে ওখানে না, নেই ইত্যাদি থাকবে না। সহজ কথা। ইজ দ্যাট ক্লিয়ার? অস্তিবাচক মানে এখানে এখানে এটা পজিটিভ হবে, এটা অ্যাফার্মেটিভ হবে, এখানে না, নেই ইত্যাদি রাখা যাবে না। হ্যাঁ, না রাখা যাবে না। আর নেগেটিভ বা নেতিবাচক মানে এখানে না, নেই, নেই ইত্যাদি থাকবেই, না বা নো রিলেটেড কিছু একটা থাকবেই। এই হচ্ছে কথা। প্রশ্নবোধক মানে যেটাতে প্রশ্ন করা হয়। এটা আবার কি বলবো, সহজ। যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। এর কোনো প্রকারভেদ নাই। এটাতে মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রশ্নবোধক বাক্যের শেষে এই চিহ্নটা দিতেই হবে, মাস্ট। ইন্টারোগেশন চিহ্নটা অবশ্যই দিতেই হবে। অনুজ্ঞা, আমি একটু আগে বলেছি, অনুজ্ঞা আমরা মনে রাখবো, জাস্ট এইটুকু মনে রাখলে হবে। অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ বা নিষেধ। এর পাশাপাশি অনুরোধ, উপদেশ, আদেশ আর আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলো তো, এই যে আদেশ এবং উপদেশের মধ্যে পার্থক্য বুঝো তোমরা? আদেশ ভার্সেস উপদেশ, দুটোর মধ্যে পার্থক্য বুঝো? আদেশ আর উপদেশ কি সেম জিনিস নাকি পার্থক্য আছে, বলো? আদেশ আর উপদেশ কি সেম নাকি দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস? আদেশ হলো কঠোর, উপদেশ হলো কোমল। বাবা, গুড। সেম না, দেয়ার ইজ সামথিং সামথিং সামথিং। হ্যাঁ, আদেশ মানে সেটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। আর উপদেশ মানে অলওয়েজ ভালো, শেষ। আদেশ, ভালো জিনিসের আদেশ দিতে পারি, খারাপ জিনিসের আদেশ দিতে পারি। আর উপদেশ মানে সবসময় পজিটিভ, সবসময় পজিটিভ, গুড, ভালো হবে তোমার জন্য, এটা এই আর কি পার্থক্য। তাহলে যে আদেশ, অনুরোধ, উপদেশ প্রকাশ পায় তাকে আমি অনুজ্ঞা সূচক বাক্য বলবো। উপদেশ প্রকাশ পাচ্ছে, যেমন দুর্জন থেকে দূরে থাকো, আদেশে এখান থেকে যাও, অনুরোধ অনুগ্রহ করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, নিষেধ সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি। জীবনানন্দ দাশের একটা কবিতা সুরঞ্জনা, খুবই সুন্দর কবিতা, পড়ে দেখো, মজা পাবা। তোমরা কি বনলতা সেন কবিতা পড়ছো কেউ? হুম? আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই কবিতা পড়ছো কেউ? চুল তার কবেকার অন্ধকার বিদিশার। কবিতা আসলে কঠিন লাগে, বুঝছো? আমি বাংলার স্টুডেন্ট, কিন্তু কবিতা আমার খুব বেশি ভালো লাগে না। আর মানুষ কবিতা নিয়ে পড়ে থাকে, যেগুলো কবিতা সহজে বোঝা যায়, কোনো গল্প আছে, হিস্ট্রি আছে, ওগুলা পড়তে ভালো লাগে। কিন্তু এমন এমন কবিতা, যেমন ধরো যে ফেব্রুয়ারি 1969, কাউকে বলো না, হ্যাঁ, এই 1969, এইটাই ধরো যে মজার ব্যাপারটা খুব কম, এটা অ্যানালাইটিক্যাল ব্যাপার, বুঝার ব্যাপার। তো যেটা কষ্ট করে বুঝতে হয় ওটা কিন্তু আর পড়া একটু ঝামেলা, ওখানে আকর্ষণ একটু কম থাকে। আবার তুমি দেখো বিভীষণের প্রতি মেঘনা যখন পড়তেছে, একটা গল্প বর্ণনা করা আছে, ভাষা যদিও কঠিন কিন্তু একটা গল্প বর্ণনা করা আছে, এটা খুব ভালো লাগে। ওই গল্প বর্ণনা করা থাকলে ওগুলো আবার হচ্ছে কাহিনী কাব্য। তোমাদের সুন্দর একটা নামে সাজেস্ট করতে পারি, তুমি পড়লে, ওই কবিতা যখন পড়লে, একবার পড়তে বসলো না শেষ করে তুমি জীবনে উঠবে না, তোমার সঙ্গে হচ্ছে বাজি ধরতে পারি। সাজেস্ট করি তোমাদের জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, এইটা একটু পড়বা, জাস্ট 2 পৃষ্ঠা শুরু করবা পড়া। অনলাইনে পিডিএফ পাওয়া যায়, বইটা নিয়ে একটু 2 পৃষ্ঠা পড়া শুরু করো, 2 পৃষ্ঠার পরে তোমাকে ওখান থেকে উঠাইতে পারবে না টেনেই। তুমি যতই হচ্ছে পড়া বিমুখ ছাত্রছাত্রী হও না কেন, ওই কবিতাটা এত সুন্দর। ওটাকে কাহিনী কাব্য বলা হচ্ছে, কাহিনী কাব্য। যারা বিশেষ করে গ্রামের ছেলে পেলে আছো কিন্তু এখন শহরে থাকতেছো, গ্রাম থেকে এখন শহরে কলেজে পড়ালেখা করতেছো, তারা গ্রামের পুরা চিত্রটা চোখের সামনে ভেসে উঠবে। এত সরল ভাষায় একটা ঘটনা বর্ণনা করা হয়েছে যে তোমার মন প্রাণ সবকিছু ওই বইয়ের মধ্যে ঢুকে যাবে। সো এই যে নকশি কাঁথার মাঠ, পারলে একটু পড়ো, খুবই মজা পাবা। যারা পড়ছে তারা দেখবে যে ভাইটা খুবই চমৎকার, মানে একটা সহজ কবিতা আর কি, পড়ে বোঝা যায়। হ্যাঁ, সুরঞ্জনা জীবনানন্দের সাথে কবিতা ছিল। আচ্ছা, আসো, এরপরে আসো ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনা সূচক মানে
ইচ্ছা প্রকাশ পাবে, যে বাক্যে ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি অর্থ প্রকাশিত হয় তাকে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বলে। একে ইচ্ছা সূচক বাক্য বলা হয়। ইচ্ছা যেমন হতাম যদি চাতক পাখি, দিতাম ঝাঁপ জ্যোৎস্নায়। প্রার্থনা মহারাজের জয় হোক। এগুলো হচ্ছে ইচ্ছা। সাত যদি হতো 127, আমি যদি পড়তে পারতাম, আই উইশ আই ওয়ার এ বার্ড, ওই রকম আর কি। বিস্ময় বা আবেগ সূচক বলতে বিস্ময় বা আবেগ প্রকাশ পাবে, মনের বিস্ময়, হর্ষ, শোক, ঘৃণা, ক্রোধ, ভয় ইত্যাদি প্রকাশ পায় তাকে বিস্ময় সূচক বা আবেগ সূচক বাক্য বলে। যেমন বিস্ময় প্রকাশ, সবগুলোতে কিন্তু এই চিহ্ন দিতে হবে, হ্যাঁ চিহ্ন দিতে হবে মাস্ট। এই যেটা এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে, এই চিহ্নটা থাকতেই হবে। বাপরে কি ঘুটঘুটে অন্ধকার ইত্যাদি। তাহিয়া ওই কবিতাটা পড়ছো প্রথমে, কেমন লাগছে বলো তো পড়ে? নকশিকাঁথার মাঠ পড়ে কেমন লাগছে? এইটা একটা জিনিস দেখো, এটা ব্যতিক্রম, পরীক্ষায় আসার মতো না, জাস্ট জেনে রাখো, হ্যাঁ পরীক্ষায় আসে না, জেনে রাখো। কিছু কিছু বৈয়াকরণ মানে ব্যাকরণবিদ, তাদের মতামত অনুসারে বাক্যকে আরো দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কার্যকারণাত্মক বা শর্ত সাপেক্ষ, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। ওই যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ি না, ওইটা অনেকে একে কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে ভাগ করেছে। এ শ্রেণীর বাক্যে একটি ঘটনার উপর আরেকটি ঘটনার নির্ভরশীলতার সম্বন্ধ স্থাপিত হয়, যেমন বৃষ্টি না হলে ফসল নষ্ট হয়ে যাবে, আপনি না এলে আমি যাব না। এটা হচ্ছে সংশয় সূচক বা সন্দেহ সূচক। এ শ্রেণীর বাক্যে বক্তার মনে সংশয় বা সন্দেহ প্রকাশ পায়, যেমন আমার মনে হয় না সে আসবে, আছে কোথাও এইখানে, আজ বোধ হয় বৃষ্টি হবে। এটা হচ্ছে অপ্রধান, হ্যাঁ এটা গৌণ বা অপ্রধান, এটা আমরা বলতেছি অপ্রধান প্রকারভেদ। এটা পরীক্ষায় আসার মতো না, নর্মালি এগুলো আসে না। ওকে, এখন আসো বাক্যের রূপান্তর, খুবই গুরুত্বপূর্ণ। বাক্যের রূপান্তরটা প্রথম কথা। বাক্যের রূপান্তর বোঝার আগে দুইটা কথা বলবো, এই দুইটা কথার উপরে ইমান এবং আমল স্থাপন করতে হবে সম্পূর্ণভাবে। এই দুইটা কথার উপরে ইমান এবং আমল না আনলে এখানে কোনো লাভ নাই। প্রথম কথা, ইংরেজিতে তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পড়েছো, অনেক সুন্দর নিয়ম ছিল, যে নাথিং বাট, নান বাট এগুলা যুক্ত করলা, তারপরে হচ্ছে অনেক কিছু যুক্ত করেছিলা, কিন্তু বাংলায় বাক্য রূপান্তরের কোনো নিয়ম নেই। ইংরেজির মতো বাংলায় বাক্য রূপান্তরের ওই রকম কংক্রিট কোনো নিয়ম নাই। বাংলায় ইংরেজির মতো বাক্য রূপান্তরের ওইরকম কংক্রিট কোনো নিয়ম নাই, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে ভাই এখন করতে হবে কি? এর বিপরীতে দুটা জিনিস করতে হবে। একটা হচ্ছে তোমাকে বাক্যে যখন রূপান্তর করবা তখন গঠন ঠিক রাখতে হবে, গঠন ঠিক রাখতে হবে। আর দুই হইতেছে ভাইয়া অর্থ ঠিক রাখতে হবে। কথা শেষ, অর্থ ঠিক রাখতে হবে। ব্যাপারটা বুঝলাম না ভাই আমি, গঠন কি আর অর্থ কি? গঠন মানে হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম তুমি এখন সরল বাক্য করবা, তা সরল বাক্যের বৈশিষ্ট্য তুমি জানো। সরল বাক্যতে কি থাকবে? একটি সমাপিকা ক্রিয়া থাকবে। সরল বাক্য মানে একটা সমাপিকা ক্রিয়া, মানে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। তো তোমাকে এখন যখন সরল বাক্যে রূপান্তর করতেছো, অর্থ ঠিক রেখে জাস্ট একটা সমাপিকা ক্রিয়া রাখতে হবে। ভাই জটিল বাক্য করতেছি, জটিল বাক্যের স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে দুটো খণ্ডাংশ থাকবে, একটা ক্লজ থাকবে, হ্যাঁ সেই দুটো ক্লজ আবার সাপেক্ষ যোজক দ্বারা কি করা থাকবে? অ্যাড করা থাকবে। তো যাই থাক না কেন উপরের বসে, তুমি সেটাকে জটিল করতে চাচ্ছ, তোমার কোনো না কোনো যোজক, সাপেক্ষ যোজক বসাতেই হবে, এবং অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। আবার যখন আমি হচ্ছে যৌগিক করতে বলতেছি, যৌগিক মানে কি তুমি জানো, মাঝখানে এবং ও আর, যাই তেমন, কারণ ইত্যাদি যোজক যুক্ত করতে হবে, এবং দুই পাশে দুটো সম্পূর্ণ আলাদা বাক্য থাকতে হবে, অর্থাৎ সমাপিকা দুটো থাকবে। অর্থ ঠিক রাখতে হবে, অর্থ ঠিক রেখে গঠন ঠিক রাখতে হবে। এতে করে যে মজার ব্যাপার হইলো, এক একজনের উত্তর এক এক রকম হয়। অনেকে মনে করতে পারে ভাই ওর উত্তরটা আমার মতো হইলো না, তাহলে আমারটা ভুল। নো, ভুল না। বাংলা এখানে হচ্ছে মজার ব্যাপার, একই প্রশ্নের উত্তর তোমার এবং তোমার পাশে একজন আলাদা হইতে পারে। স্ট্রাকচার এবং অর্থ ঠিক থাকলে তোমারটা ওকে। ইজ দ্যাট ক্লিয়ার? প্রথম কথা বলছি,
ধরাবাঁধা কোনো নিয়ম নাই, সেখানে রূপান্তরের সময় কি রাখবো আমরা, গঠন ঠিক রাখবো এবং অর্থ ঠিক রাখবো। এতে এক একজনের কথা এক এক রকম হইতে পারে, কোনো সমস্যা নাই, এইটুকু মনে রাখতে হবে। তাই ওই চিহ্নটা কি মাঝে দিবা, মাঝে না, বাক্যের উপর ডিপেন্ড করবে, কখনো শেষে হবে কখনো মাঝখানে হবে। যেমন ধরো হচ্ছে এই যে দেখো কি চমৎকার, ধর কিছু বাকি নাই এই জন্য এখানে শেষে দিছি আমরা। আবার ধরো হচ্ছে এই যে ছি 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 রে নুনি ছি, এই কি বলছি, আচ্ছা এটা আবার এখানে দিতে হচ্ছে। তারপরে ধরো হচ্ছে হাই হাই তার এ কি হলো, তো হাই হাই এটুকুতে তো তোমার ওই ইয়েটা শেষ হয়ে গেছে, ওই বিষয়টা শেষ হয়ে গেছে, তার কি হলো, এটা তো একটা হচ্ছে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স। চলো আমরা কিছু ট্রিক্স এর মাধ্যমে চেঞ্জ করব। প্রথম হচ্ছে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর। তার সরল থেকে জটিল, ওখানে পড়তে যাও না, মাথা খারাপ হয়ে যাবে। এই সরল থেকে জটিল পরিবর্তন। এখন সরল থেকে জটিল পরিবর্তন করার সময় তোমাকে কি করতে হবে আমি বলি তোমাকে। অর্থ ঠিক রাখবো আমরা, আমরা ভাইয়া অর্থ ঠিক রাখবো, ভাই আমরা গঠন ঠিক রাখবো। গঠন ঠিক রাখতে গিয়ে জটিল বাক্যে রূপান্তর মানে এখানে আমরা সাপেক্ষ যোজক বসাবো ভাইয়া। আমরা কি বসাবো, সাপেক্ষ যোজক। আবার কেউ বললো না যে ভাই সাপেক্ষ যোজক আমি বুঝি না, তাকে মাথা ফাটাই দিব। সাপেক্ষ যোজক মানে যেমন তেমন, যিনি তিনি, যখন তখন, যেভাবে এভাবে ইত্যাদি, এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। তো বাক্যের সঙ্গে মানানসই একটা সাপেক্ষ যোজক আমরা বসাই দিলে হবে, এই হচ্ছে কাজ। সরল থেকে আমরা জটিলে আসলে এটুকু করলে আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে দেখি। তার চুল পাকলেও বুদ্ধি হয় নাই, আমি দেখতে দেবো না, তুমি আমাকে বলো এখন। তার চুল পাকলেও বুদ্ধি হয় নাই, তাই এখানে তুমি সাপেক্ষ যোজক বসাও তো। কি উত্তর কি হইতে পারে বলো, সাপেক্ষ যোজক বসাও। কিন্তু তোমার কমন সেন্স কি বলতেছে, একটু কমন সেন্স খাটাও। দেখি একটু লেখো, কমেন্ট বক্সে লেখো উত্তর কি হইতে পারে। তার চুল পাকলেও বুদ্ধি হয় নাই, যদিও তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি হয়নি, কমন সেন্স। যদিও যদিও তার চুল পেকেছে তবুও তার বুদ্ধি নেই। দেখো সাপেক্ষ যোজক বুঝাইছে, যদিও তবু, এই যে সাপেক্ষ যোজক, এটা হচ্ছে মূল কথা। আমার কাজ হচ্ছে সাপেক্ষ যোজক, মানানসই একটা সাপেক্ষ যোজক নিয়ে আসতে হবে। এখন সাপেক্ষ যোজক ভাই কোথায় কোনটা বসবে, এটা কি নিয়ম আছে? আর নিয়ম লাগবে কেন, দু চারবার পড়লে অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে, এটা কমন সেন্সের বিষয়। হ্যাঁ, সহজ, পারবা। একটা ছোট্ট সূত্র দেওয়া আছে, এই সূত্র পড়লে পড়তে পারো, এগুলো পরে মাথা খারাপ হয়। তার চুল পাকলেও বুদ্ধি হয়নি, যদিও তার চুল পেকেছে তবে বুদ্ধি হয়নি। এই পাকলেও বুঝা যাচ্ছে, দো ছিল, দো। এই তোমাদের ইংরেজিতে যেটা দো বলে, ওই দো ছিল, তাই না? আচ্ছা বলো, আমি আরেকটা তাহলে দেই তোমাদের। আচ্ছা, এখান থেকে কিছু দেখো। তো তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, সরল বাক্য। আমরা এটাকে জটিল করব, তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো আমরা তার দর্শন মাত্রই প্রস্থান করলাম, তাহলে এটা আমি সাপেক্ষ যোগ বসাবো, যখন দেও করা যাবে। দেখো যেই তার দর্শন পেলাম সে আমরা প্রস্থান করলাম, এটাকে কেউ যদি অন্যভাবে দেবে, আমি যেই দিব না, আমি যখন, তোমার এটা কি ভুল? নো, যখন তার দর্শন পেলাম তখন আমরা প্রস্থান করলাম, তাও ঠিক, এটাই হচ্ছে মজা। তুমি এখানে যখন এবং তখনও দিতে পারো, কোনো সমস্যা নাই, উত্তর ঠিক। এই হলো মজা, এক একজনের উত্তর এক এক রকম হইতে পারে ভাই, এক একজনের উত্তর এক এক রকম হইতে পারে। এখানে দেখো খাঁটি এক্সাম্পল, যেই তার দর্শন পেলাম সে আমরা প্রস্থান করলাম, বলে যখন তার দর্শন পেলাম তখন আমরা প্রস্থান করলাম। এটা কি ভুল? না, ভুল না, ঠিক, উত্তর ঠিক। ভিক্ষুককে ভিক্ষা দাতা, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দান করো, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দান করো, সহজ। এবার দেখো দুর্জন ভিতরে পরিত্যাজ্য, যে দুর্জন তাকে পরিত্যাগ করবো, তাকে পরিত্যাগ করো, বা যে দুর্জন সে পরিত্যাজ্য। কেউ যদি বলে যে লোক দুর্জন তাকে পরিত্যাগ করো, ভুল হবে? না, ভুল হবে না, ঠিকই আছে। বিকেল 5টায় কুমিল্লা পৌঁছেছিলাম, যখন বিকেল 5টা তখন কুমিল্লা পৌঁছেছিলাম বললেও হবে। এখানে দিয়েছিল বিকেল যখন 5টা তখন কুমিল্লা পৌঁছেছিলাম, ভুল না, ভুল না, দুটোই সেম জিনিস, কমন সেন্স। তাহলে আমরা সরল থেকে যখন জটিল করতেছি, একটা জিনিসই মাথায় রাখতে হচ্ছে, সরল থেকে জটিল করতে গেলে ভাই অর্থ ঠিক রেখে আমাদেরকে সাপেক্ষ যোজক বসাইতে হবে। শেষ কথা, শেষ। এখন সাপেক্ষ যোজক কোনটা কি বসাবা, ইটস আপ টু ইউ, কমন সেন্সের উপরে। ঠিক আছে কেকা, সুন্দর হয়েছে, গুড। কেটে দিবে কেন?
আশ্চর্য, কেটে দিবে কেন? কে কেটে দিবে? কার সাহস আছে কেটে দেওয়ার? উত্তর তো ঠিক। এখন হচ্ছে ওই জটিল থেকে সরল, ওটা জাস্ট হচ্ছে রিভার্স। জটিল থেকে সরল শুধু রিভার্স করতে হবে, তাহলে সাপেক্ষ যোজকটা বাদ দিতে হবে। সরল যখন করবো তখন আমরা কি করব? সাপেক্ষ যোজক বাদ দিব। সাপেক্ষ যোজকটা বাদ দিব, বাদ দিলেই শেষ। যেমন যদি পাস করতে চাও তাহলে পড়ো, তার পাস করতে চাইলে পড়ো, পাস করতে চাইলে পড়ো। এই যদি এবং তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, অর্থ ঠিক রাখার জন্য পাস করতে চাইলে পড়ো। করতে চাইলে কিন্তু অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, এগুলা চাইলে, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আচ্ছা পরো, এইটা হইতেছে ভাইয়া তোমার সমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তুমি অসমাপিকা ক্রিয়া কেমনে চিনবা? যে ক্রিয়া শেষে এ থাকে, এ, ওইটাই নর্মালি অসমাপিকা ক্রিয়া হয়। এ থাকলে অসমাপিকা ক্রিয়া হয়। উঠে, বসে, খেয়ে, গিয়ে, শুয়ে, মেরে ইত্যাদি, এ থাকলে অসমাপিকা ক্রিয়া হয়। তাহলে সরল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এই যে একটা সমাপিকা ক্রিয়া আছে। যদি বোর্ডের অ্যান্সার শিটের সাথে না মিলে তাইলে কি অ্যান্সার নিবে? তোমরা কি বোর্ডের আনসার শিট কেউ দেখছো কোনোদিন? যে বোর্ড থেকে খাতা কাটার সময় শিক্ষকদের যে আনসার শিটটা দেয়, ওই শিটে একই প্রশ্নের 2 থেকে 3টা 4টা করে উত্তর দেওয়া থাকে। ওর মধ্যে যে কোনো একটা হলেই হবে। বোর্ড থেকে যখন নির্দেশনা দেয় শিক্ষকদের খাতা দেখার জন্য, যে সলভ শিটটা দেয়, ওই শিটের মধ্যে একাধিক উত্তরই দেওয়া থাকে। ওইটার প্রবাবল যতগুলো উত্তর হওয়া পসিবল সবগুলো উত্তরে দেওয়া থাকে। সুপার আনার কোনো কারণ নাই। পাশ করতে চায় না তাই পড়ি না, হবে না তো, ভন্ডামি করছো। পাশ করতে চায় না তাই পড়ি না, তাই তো আবার সাপেক্ষ যোজক যুক্ত হয়ে গেছে, ওটা তখন সরল হইল না। আচ্ছা, যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান, তাহলে এখানে সাপেক্ষ যোজক হচ্ছে যে, আরেকটা হচ্ছে তারা, তাহলে উঠায় দাও। তাহলে আমরা কি দিব? আহ দেখো মাংসভোজী, যার মাংস ভোজন করে, মাংস ভোজন করে পুরোটাকে একটা কথায় বলা হয়েছে মাংসভোজী পশু অত্যন্ত বলবান। মাংসভোজী পশু অত্যন্ত বলবান বা মাংস ভোজনকারী পশু অত্যন্ত বলবান। তুমি সেটাকে লেখো এভাবে যে মাংস ভোজনকারী পশু অত্যন্ত বলবান। তাহলে কি ভুল হবে? না, ঠিক। ভুল হবে না তো, ঠিক। আচ্ছা, জটিল বাক্যে সাপেক্ষ সর্বনাম লোপ পায়, দেখো লিখছে এখানে। সরল করার সময় কি করতে হবে? জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ যোগটা লোপ পাইতে হবে, লোপ। যেমন যারা ধার্মিক তারা সুখী, তাই এই দুটোকে বাদ দিতে হবে, বাদ দাও, তারা ধার্মিকরা সুখী, শেষ। ধার্মিকেরা সুখী বা ধার্মিকরা সুখী, তুমি যাই দাও, কোনো সমস্যা নেই। যদি নাও পড়ি তুইও পাশ করতে হবে, যদি বাদ দিতে হবে এবং তুইও পাশ করতে হবে, তার না পড়লে না পড়েও পাশ করব। ওকে, যিনি বাদ দিতে হবে তিনি বাদ দিতে হবে, যিনি বিদ্যান তিনি সব, বিদ্যান সর্বত্র আদরণীয়। তারপর দেখো, আমরা আনন্দিত হয়েছি যে তিনি শিক্ষা লাভ করেছেন, তাহলে এখানে যেটা বাদ দিতে হবে, তাহলে তার উচ্চ শিক্ষা লাভে আমরা আনন্দিত হয়েছি। যাদের বুদ্ধি নেই তারা এ কথা বিশ্বাস করবে, তার এটা বাদ দিতে হবে, তারা বুদ্ধিহীন। যাদের বুদ্ধি নেই পুরোটাকে এক কথায় করলে কি হয়? নির্বোধেরা বা বুদ্ধিহীনেরা এ কথা বিশ্বাস করবে। যতদিন জীবিত থাকবো, যতদিন বাদ দিতে হবে, ততদিন এই ঋণ স্বীকার করতে, জীবিত থাকা অবধি এ ঋণ স্বীকার করিব বা আজীবন এ ঋণ স্বীকার করিব। যদি বলে যে জীবিত থাকা অবধি, তাহলে কি ভুল হবে? না, তাও উত্তর হবে আজীবন এ ঋণ স্বীকার করবো বা জীবিত থাকা অবধি, অবধি কি করব? এ ঋণ স্বীকার করবো, দুটাই সেম জিনিস, কোনো সমস্যা নাই। উত্তর একাধিক হইতে পারে। মাংসের দিলে কি হবে? হ্যাঁ, হবে। সরল বাক্যকে যৌগিকে রূপান্তর, তার সরল থেকে যৌগিক, সরল থেকে যৌগিক। তাহলে ভাই যৌগিকের বৈশিষ্ট্য কি? যৌগিকের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ওই যে মাঝখানে একটা যোজক দিতে হবে, মাঝখানে দুটা বাক্য থাকবে, তাই না? একটা হচ্ছে বাক্য 1 আর একটা হচ্ছে বাক্য 2, মাঝখানে কি থাকবে? যোজক থাকবে, শেষ। সম্পূর্ণ দুটো বাক্য মাঝখানে একটা যোজক দিবা,
দিলে এটা সরল বাক্য জটিল বাক্য হয়ে যাবে, যৌগিক বাক্য হয়ে যাবে। সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের যে কোনো একটা অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হবে। নিরপেক্ষ বাক্য বলতে যে কোনো একটা অংশকে সম্পূর্ণ বাক্যে রূপান্তর করতে হবে এবং যথাসম্ভব যোজকের প্রয়োগ করতে হবে। দেখো এই যোজকের প্রয়োগটা ডিপেন্ড করে হচ্ছে তোমার উপরে, বাক্যের উপরে, বাক্যের অর্থের উপরে। যেমন বাক্য তেমন একটা যোজক দিতে হবে। যেমন ধরো গুহাটা হইতে বাহির হইয়া আসিয়া ধরে প্রাণ আসিল, তাহলে গুহাটা হইতে বাহির হইয়া আসিয়া ধরে প্রাণ আসিল। তাহলে দেখো তো গুহাটা হইতে বাহির হইলাম, এই দেখো এখানে হইয়া ছিল অসমাপিকা ক্রিয়া, সেখানে করেছে কি সমাপিকা ক্রিয়া। তারপর একটা যোজক দিয়েছে, যে যোজক, যোজক, তারপরে তবেই ধরে প্রাণ আসিল, যোজক দিলাম। তুমি যদি এখানে দেখো গুহাটা থেকে বাহির হইলাম এবং ধরে প্রাণ আসিল, যদি এবং দিতা ভাই ভুল হইতো কি? নো, ভুল না, এবং দিলেও হবে, এবং দিলেও হবে, ভুল হবে না। আমি আবার বলতেছি, সরল জটিল যৌগিকের সময় কিচ্ছু করতে হবে না, খুবই সহজ। তোমার মাথায় হচ্ছে জাস্ট স্ট্রাকচার থাকতে হবে, আর তুমি কয়েকটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, দেখবে সব হুবহু কমন পেয়ে যাবা। কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করো, সবকিছু হয়ে যাবে, শেষ। সরল বাক্য, আমি বর ছিলাম বলে বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। তাহলে আমি বর ছিলাম, ওকে, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল, একটা যোজক বসাই দিছি। হ্যাঁ, এই যে বলে যেটা ছিল, দেখো বলে অসমাপিকা ক্রিয়া ছিল, ওটাকে আমরা আউট করে দিছি, অসমাপিকা ক্রিয়াকে আউট করে দিয়েছি। তুমি চলে গেলে তোমার জিনিসপত্র দেখবে কে? তুমি চলে যাবে কিন্তু তোমার জিনিসপত্র দেখবে কে? হ্যাঁ, এই যে তুমি চলে যাবে কিন্তু তোমার জিনিসপত্র দেখবে কে? যোজক বসাইতে হবে, কমন সেন্স অনুযায়ী একটা যোজক বসাই দিবা। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, 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 অনুশীলন। স্রেফ অনুশীলন করো, তোমার এগুলো সব হয়ে যাবে। অনেক সময় কমা ও যোজকের কাজ করে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে বা যৌগিক বাক্যে কমাও বসতে পারে। কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিকে অনেক সময় কমাও বসতে পারে। যেমন সরল বাক্যে বলা হচ্ছে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। সরল বাক্য ছিল এটা, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে পড়া উচিত। পরীক্ষায় উত্তীর্ণ এখন থেকেই পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আমি বহু কষ্টে জ্ঞান লাভ করি, আমি বহু কষ্ট করেছি, ফলে জ্ঞান লাভ করেছি। ফলের জায়গায় যদি কেউ তাই দেয় তাহলে কি ভুল হবে? না, আমি বহু কষ্ট করেছি তাই শিক্ষা লাভ করেছি, সেম জিনিস। গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে, গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে, তারপর সাগরে পড়েছে, যাই আমি এবং দিই তাহলে কি ভুল হবে? না, কোনো সমস্যা নাই, উত্তর ঠিকই হবে। এবং সাগরে পড়েছে, ইজি। জ্ঞানী বলেই তিনি বিনয়ী ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন সেজন্যই তিনি বিনয়ী ছিলেন। তিনি জ্ঞানী ছিলেন তাই তিনি বিনয়ী ছিলেন, তাইও দেওয়া যেতে পারে। তিনি বিনয়ী ছিলেন তাই দিলেও হবে, তাই তিনি বিনয়ী ছিলেন। এই জন্য বলতেছি যে এক একজনের উত্তর এক এক রকম হইতে পারে, কোনো সমস্যা নাই, তাহলে দিলেও হবে। অর্থ ঠিক রাখলেই হবে আর কি, সহজ কথা। মূল কথা হচ্ছে অর্থ ঠিক থাকলে হবে, সামঞ্জস্যপূর্ণ হলেই হবে। যৌগিক বাক্যকে সরলে জাস্ট রিভার্স করলেই হবে, এখানে বলাই কিছু নাই, জাস্ট রিভার্স করবা। যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর, জাস্ট রিভার্স। তাহলে ওই যে এবং ও আর এগুলো উঠাই দিতে হবে আর কি, এবং ও আর উঠাই দিবা। আর ওই যে সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া করতে হবে। এই যে অসমাপিকা ক্রিয়া থাকবে, যে সমাপিকাকে কি করতে হবে? অসমাপিকা রাখতে হবে। যেমন দেখো, তুই সত্য কথা বলিনি তাই, তাইটা বাদ দিব আমরা, এই কোমাটা উঠাই দিব। সত্য কথা বলিনি, এটা সমাপিকা ক্রিয়া ছিল, এটাকে অসমাপিকা ক্রিয়া বলতে হবে। সত্য কথা না বলে বিপদে পড়েছি, সত্য কথা না বলে, দেখো এ যুক্ত আছে, এ অসমাপিকা ক্রিয়া হয়ে গেছে। সত্য কথা না বলে বিপদে পড়েছি। বয়স হয়েছে, কোমা উঠায় দাও, কোমা উঠে যাবে এবং কিন্তু উঠে যাবে। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, হয়েছেটা কি হয়ে যাচ্ছে? হলেও হয়ে গেল। মেঘ গর্জন করে, এটা উঠায় দাও, তবে টাকা উঠায় দাও। মেঘ গর্জন করে ময়ূর নৃত্য, মেঘ গর্জন করলে অসমাপিকা ক্রিয়া করছে, যে এ যুক্ত আছে অসমাপিকা ক্রিয়া। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। লোকটি অশিক্ষিত, এই যে উঠায় দাও, এটাকে উঠায় দাও, কিন্তু অভদ্র নয়। তাহলে লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, এই আর কি। আচ্ছা, যৌগিক বাক্যকে মিশ্র রূপান্তর, এটাও সেম সহজ কথা। তুমি সরল জটিল আর যৌগিক কনসেপ্টটা মনে রাখো। জটিল মানে আমরা এখানে হচ্ছে ওই সাপেক্ষ যোজক নিয়ে আসবো, আর কিছু করতে হবে না, সেফ সাপেক্ষ যোজক নিয়ে আসবো। দোষ স্বীকার করো, তোমাকে কোনো শাস্তি দেবো না। যদি দোষ স্বীকার করে, যে যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দেবো না, সেফ সাপেক্ষ যোজক নিয়ে আসলে কিচ্ছু লাগবে না। তিনি অত্যন্ত দরিদ্র, এটাকে বাদ দাও, কিন্তু তার অন্তঃকরণ মানে হচ্ছে মন। হ্যাঁ, অন্তঃকরণ মানে হচ্ছে মন।
তার মন অতিশয় উচ্চ, যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। সেই কাল আসবে এবং আমি যাব, যদি সে কাল আসে তাহলে আমি যাব। বিপদ এবং দুঃখ একই সময় আসে, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, দেখো সাপেক্ষ যোজক, মূল হচ্ছে সাপেক্ষ যোজক বসানো। তুমি সাপেক্ষ যোজক বসায় দাও, অর্থ ঠিক রাখো, হিসাব শেষ। জটিল মানে সাপেক্ষ যোজক, যৌগিক মানে সেখানে হচ্ছে সংযোজক অব্যয় যুক্ত করতে হবে মাঝখানে, আর সরল মানে একটা সময় এঁকে রাখতে হবে। আবার বলতেছি, যেখান থেকেই বলুক না কেন, তোমাকে যেখান থেকেই সরল বাক্যে রূপান্তর করতে বলুক, তোমার কাজ হচ্ছে ওই বাক্যে তুমি একটা সমাপিকা ক্রিয়া রাখবে, শেষ, অন্য কোনো ক্রিয়া রাখা যাবে না। আর যদি তোমাকে জটিলে রূপান্তর করতে বলে, তুমি সব বাদ দাও, কি করবা, যা সাপেক্ষ যোজক ওখানে নিয়ে আসবা। কি নিয়ে আসবে ভাইয়া? সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক প্রয়োজন অনুযায়ী সাপেক্ষ যোজক বসাবা, হয়ে যাবে। ভাই আমাকে হচ্ছে যৌগিকে রূপান্তর করতে বললো, যৌগিক আমি কি করব, একটা বাক্য এক বানাও, বাক্য এক বানাও, ওখানে একটা বাক্য দুই বানাও এবং মাঝখানে একটা যোজক বসায় দাও, অর্থ ঠিক রাখো, খেলা শেষ। অর্থ ঠিক রাখতে হবে, স্ট্রাকচার ঠিক রাখতে হবে, এটা হচ্ছে স্ট্রাকচার। কমপ্লেক্স আর মিক্সের মধ্যে কোনো পার্থক্য, দুটাই সেম। যেটা জটিল ওটাই মিশ্র, যেটাই জটিল ওইটাই হচ্ছে ভাইয়া মিশ্র। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ওই তোমার হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড মিক্সড। মিক্স তো বলা হচ্ছে না, অন্য অর্থ আছে। ওকে, এগুলো এখন সব আশা করি। বলো, গঠন অনুসারে কনসেপ্টটা কি বুঝছো? গঠন অনুসারে কি কনসেপ্টটা বুঝতে পারছো? মানে বাক্য রূপান্তর সবগুলো আসলে এরকমই, তোমাকে অর্থ ঠিক রেখে স্ট্রাকচারটা পরিবর্তন করে দিতে হবে, শেষ। তাহলে যে কোনটা থেকে সরলে যাইতে বললে আমরা একটা সমাপিকা ক্রিয়া বানাবো, যে কোনটা থেকে যদি আমাকে হচ্ছে জটিলে যাইতে বলে সাপেক্ষ যোজক যুক্ত করব, যে কোনটা থেকে আমাকে হচ্ছে যৌগিকে যাইতে বলুক আমি মাঝখানে একটা যোজক বসাই দেব। এই হচ্ছে মূল কথা। এখন বাদ বাকি পুরোটা ডিপেন্ড করতেছে তুমি কতগুলো প্রশ্ন সলভ করতেছো তার উপরে। কিছু প্রশ্ন সলভ করে তুমি বুঝবা। এখন আমরা আসবো হচ্ছে ওই যে ভাব অনুসারে বা হচ্ছে অর্থ অনুসারে যে প্রকারভেদ ছিল, ওই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, এগুলা। দেখো, অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচকে পরিবর্তন, তার মানে ইংরেজিতে বলে তোমাদের জন্য বোঝা সহজ হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ওকে, তাহলে পরিবর্তন করতে বলছে কি, সে নেগেটিভে। এখন নেগেটিভে করতে বলছে মানে আমাকে মনে রাখতে হবে এখানে একটা নো বসাতেই হবে। নো মানে সেটা হতে পারে না, সেটা হতে পারে নেই, সেটা হতে পারে নয়, ইত্যাদি। তাহলে নেগেটিভ করতে বলছে মানে না, নয়, নেই ইত্যাদি বসাইতে হবে। কিন্তু ভাই একটা কথা মনে রাখতে হবে, অর্থের পরিবর্তন করা যাবে না। যে বাক্য দেওয়া থাকবে ওই বাক্যের অর্থ ঠিক রেখে তোমাকে ন, নেই, নাই বসাইতে হবে। তাহলে আমি বললাম আমি তাকে পছন্দ করি না, বা বললাম যে হ্যাঁ আমি তাকে পছন্দ করি না, নেগেটিভ। একে যদি আমি অ্যাফার্মেটিভ করি, তাহলে আমি তাকে পছন্দ করি বলবো, তা তো অর্থ চেঞ্জ হয়ে গেল, হবে না? কি করতে হবে, আমি তাকে অপছন্দ করি। পছন্দ করি না যেটা, অপছন্দ করাও সেইটা, অর্থ চেঞ্জ করা যাবে না। যখন তুমি যেটাই চেঞ্জ করো না কেন, ট্রান্সফরমেশনে অর্থের গায়ে হাত দেয়া যাবেই না। তা আসলে অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে আমাদের কি কি মাথায় রাখতে হবে? হাসূচক বাক্যকে না করতে হলে মূল অর্থ পরিবর্তন করা যাবে না, 1 নাম্বার, মূল অর্থ পরিবর্তন করা যাবে না। 2 নাম্বার হচ্ছে বাক্যে ন, নেই, নহে, নি, ন্যায় ইত্যাদি নয়ার্থক শব্দ যুক্ত করতে হবে। ওকে, আমরা এটা জানি ভাইয়া। প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকে না সূচক বাক্যে প্রয়োগ করতে, সেম জিনিস আর কি। অস্তিবাচক বাক্যে হা সূচক ভাবটি অর্থ বজায় রাখতে হবে, ভাবটি বজায় রাখতে হবে, অর্থাৎ অর্থ পরিবর্তন করা যাবে না, অর্থ পরিবর্তন করা যাবে না। এই হচ্ছে 3টা বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে 3টা না, মূলত 2টা, এই আর কি, যে না নেই বসাইতে হবে কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। ভাই কেমন ব্যাপারটা তো বুঝলাম না। আসো, ধরো আমি বললাম, আমি এখানে লিখি গরিবের ছেলে আমার পছন্দ, এটাকে তুমি নেগেটিভ করবা, করো, নেগেটিভ করো, দেখি কি হয়। অর্থ ঠিক রাখতে হবে, দেখি একটু কমেন্ট বক্সে লেখো তোমরা পারো কিনা। গরিবের ছেলে আমার পছন্দ, সাপোজ। আমি অস্তিত্ব পারি না, তাহিয়া দেখো তো পারো কিনা, এখন লেখো আগে গরিবের ছেলে। এখানে তাহলে তোমাকে 2টা স্টেপে কাজ করতে হবে, একটা না নিয়ে আসতে হবে মাস্ট,
মাস্ট তোমাকে না নেই ইত্যাদি নিয়ে আসতে হবে। আর সেকেন্ড হচ্ছে অর্থ ঠিক রাখতে হবে। তাহলে নাও নিয়ে আসবা, অর্থও ঠিক থাকবে। তাহলে কি হবে দেখো কি হবে। কেকা বলছে ধনীর ছেলে আমার পছন্দ নয়। ওকে, ভেরি গুড। গরিবের ছেলে আমার অপছন্দ নয়, সেরা। আমি তাকে ঘৃণা করি। এটা হবে ভাইয়া কি, কি কও? আচ্ছা, তাহলে গরিবের উত্তরটা হচ্ছে গরিবের ছেলে আমার অপছন্দ নয়। দেখো নয়ও দিছি, অপছন্দ নয়, অপছন্দ নয় কি পছন্দ, অর্থ ঠিকই আছে। কেউ যদি গরিবের জায়গায় যদি বলো ধনীর ছেলে আমার অপছন্দ, মার্ক দেওয়া যাবে, কিন্তু এটা একটু দুর্বল বাক্য হচ্ছে। শিক্ষার উপর ডিপেন্ড করবে। এক্সাক্ট উত্তর হচ্ছে এইটা, যে গরিবের ছেলে আমার অপছন্দ নয়। তাহলে এখানে আমরা একটা ডিসিশন নিতে পারি। দেখো এখানে যে পছন্দ যেটা ছিল, এটাকে আমরা হচ্ছে উল্টাই দিছি, পছন্দ অপছন্দ। ওই অপছন্দকে আবার না দিয়ে কেটে দিছি। তা অ আর না কেটে দেওয়ার পরে পছন্দ পছন্দ হয়ে আছে। সহজ কথা, অর্থ ঠিক রাখলাম আমরা। এইভাবে লিখতে হবে, এটা হচ্ছে এক্সাক্ট উত্তর। হ্যাঁ, আপনকার বান অল্প প্রাণ মৃগ শাবকের উপর নিক্ষিপ্ত হইবার অযোগ্য। খুবই কঠিন বাক্য। কি বলছে এটা? আপনকার বান অল্প প্রাণ মৃগ শাবকের উপরে নিক্ষিপ্ত হইবার অযোগ্য। আপনকার বান অল্প প্রাণের উপরে নিক্ষিপ্ত, অযোগ্যটাকে ভাঙায় আমি লিখতে পারি যোগ্য নয়। সহজ, এটাকে ভাঙায় আমি লিখতে পারি যোগ্য নয়। এই যোগ্য নয় যেটা, অযোগ্য সেটা, সেম জিনিস। দেখো নয় চলে আসছে। মন নিচুতে নামতে অনিচ্ছুক, তাহলে মন নিচুতে নামতে অনিচ্ছুক, তাহলে মন উঁচুতে উঠতে চায় না, বা মন নিচুতে নামতে চাচ্ছে না। এই অনিচ্ছুক মানে হচ্ছে নিচুতে নামতে চায় না। কলিমদ্দির সেসব অজানা, কলিমদ্দি যেসব অজানা, কলিমদ্দি সেসব জানে না, হচ্ছে না নিয়ে আসতে হবে। বাড়িটা তারা দখল করেছে, বাড়িটা তারা দখল না করে ছাড়েনি। এটা একটু গুরুত্বপূর্ণ, দেখো এটা একটু বোঝা কঠিন। ধরো আমি ভাত খাই, এইটার নেগেটিভ কি হবে বলো তো? তুমি আমি ভাত খাই না তাই দিবা? এটা একটু নেগেটিভ করো তো। আমি ভাত খাই, সহজ একটা বাক্য দেখি। আমি ভাত খাই, এটা পারলে বাকি সবগুলাই পারবা। আমি ভাত খাই, এটা পারা মানে বাকি সবগুলাই ওকে। অর্থ ঠিক রাখতে হবে ও না বসাইতে হবে, সহজ কথা। অর্থ ঠিক রেখে না বসাইতে হবে। আমি ভাত না খেয়ে পারি না, আমি ভাত ছাড়া কিছু খাই না। তুমি ভাত ছাড়া অন্য কিছু খাও না? আমি বিরিয়ানি খাই না। আরে বন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমি ভাত না খেয়ে পারি না, বা না খেয়ে থাকি না, সেম জিনিস। মানে ভাত খাই, ভাত না খেয়ে থাকি না। আমি ভাত না খেয়ে পারি না, পারি না থাকি না, সেম জিনিস। অর্থ ঠিকই আছে এবং দেখো না যুক্ত হয়েছে। এক একজনের উত্তর এক এক রকম হইতে পারে, এতে করার কিছু নাই। হ্যাঁ হাফিজার তোমারটাও হবে, কোনো সমস্যা নেই। নেতিবাচক থেকে অস্তিবাচকের ক্ষেত্রে কি করতে হবে তাহলে? নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে চাইলে তখন নোটা আউট করতে হবে। অ্যাফার্মেটিভের প্রথম কথা হচ্ছে নো, এটাকে বাদ দিতে হবে। নো বাদ দিতে হবে এবং অর্থ ঠিক রাখতে হবে। অর্থ ঠিক রাখতে হবে। কিভাবে ভাই আমরা নো বাদ দিব? আসো, তাই যে যাই নি এসে বাদ দিতে হবে, নেই বাদ দিতে হবে, না বাদ দিতে হবে, না বাদ দিতে, অর্থ ঠিক রাখতে হবে। তাহলে ওদের কাউকে পাওয়া যায়নি, না বাদ দিয়ে অর্থ ঠিক রাখতে, ওদের কাউকে পাওয়া যায়নি, তাহলে ওরা সবাই নিরুদ্দেশ। দেখো পাওয়া যায়নি মানে হচ্ছে নিরুদ্দেশ। কি না আছে কোনো? না তো নাই। শহীদের মৃত্যু নেই, ওকে, তার শহীদরা অমর, মৃত্যু নেই, এটাকে কি এক কথা কি করা হলো? অমর বানায় দেওয়া হলো। না তো নাই ওপাশে। কোথাও শান্তি ছিল না, তাহলে সর্বত্র অশান্তি ছিল, নাটা বাদ দিয়ে দিছি। ওকে চেনাই যায় না, তাহলে ওকে চেনা অসম্ভব। এগুলা কি অন্যরকম ভাবে করা যায় না ভাই? আমার হয়তো আপনি যেগুলো বললেন এগুলো আসলো না, অন্য কিছু একটা আসলো। হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। তোমার মাথায় অন্য কিছু আসে, স্ট্রাকচার ফলো করতে পারলেই হবে। যেমন ধরো হচ্ছে শহীদের মৃত্যু নেই, আহ এটা যদি আমরা হচ্ছে অস্তিবাদী বলতে শহীদরা অমর,
তুমি যদি বলো শহীদরা মরণের ঊর্ধ্বে, তা কি হবে না? হবে। শহীদরা মরণের ঊর্ধ্বে, তাও হবে। তার মানে মৃত্যুর উপরে তারা, তা কখনো মরে না। ওকে। কোথাও শান্তি ছিল না, তাহলে সর্বত্র অশান্তি ছিল, তা অন্য কিছু তো করার উপায় নাই। ওদের কাউকে পাওয়া যায়নি, ওরা সবাই নিরুদ্দেশ। নিরুদ্দেশ যদি বললো নিখোঁজ, ওরা সবাই নিখোঁজ, হ্যাঁ এটাও হবে। নিরুদ্দেশ যেটা, নিখোঁজ সেইটা, একই উত্তর হইতে পারে। ওকে অচেনা মনে হচ্ছে, মনে হচ্ছে দিলে আবার কেমন হচ্ছে? ওকে চেনাই যায় না, ওকে অচেনা মনে হচ্ছে, হ্যাঁ এটাও এক অর্থে হয়, হবে হবে। ওকে অচেনা লাগে, হবে, কোনো সমস্যা নেই। এটাই হলো বৈশিষ্ট্য, হ্যাঁ, বাংলার। নেতিবাচক বাক্য থেকে প্রশ্নবোধক, খুবই সহজ, অর্থ ঠিক রেখে যার সাথে কি লাগাই দিবা তাহলেই হবে। অর্থ ঠিক রেখে কি লাগাই দিলেই হবে, হ্যাঁ, কি লাগাই, অর্থ ঠিক রেখে। দুঃখের আর অন্ত নেই, দুঃখের অন্ত আছে কি? খেলা হলো জীব জগতের নিষ্পাপ কর্ম, তাহলে খেলা জীব জগতের নিষ্পাপ কর্ম নয় কি? এরপরে দেখো, কোথাও শান্তি আছে কিনা জানা নেই, কোথাও শান্তি আছে কি? আর তো পথ নেই, আর কি পথ আছে? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটু খেয়াল রাখো, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলি। দেখো, যেই বাক্যগুলাতে নে আছে, নে আছে, নে আছে, ওইটা যখন আমরা প্রশ্নবোধক করব, তখন কিন্তু ওই বাক্যে আর না নিয়ে আসার কোনো দরকার নাই। যেমন দেখো, এখানে কোনো না নাই। দুঃখের অন্ত আছে কি, শুধু কি আছে। দেখো, কোথাও শান্তি আছে কি, শুধু কি আছে। আর কি, দেখো শুধু কি আছে। আর যদি কোনো বাক্যে দেখো নেগেটিভ কিছু না থাকে, যেমন খেলা হলো জীব জগতের নিষ্পাপ কর্ম, এখন কি না আছে? নাই। তাহলে এইটাকে আমার কি করতে হবে? নেগেটিভও করতে হবে, ইন্টারগেটিভও করতে হবে, নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। যেমন খেলা জীবনের নিষ্পাপ কর্মে যে নয়ও আছে, কিও আছে। বলো এইটুকু বুঝলা কিনা? এটা কি বুঝছো? আমি বললাম যে বাক্যের নেতিবাচক যদি নেই থাকে, তাহলে ওখানে প্রশ্নবোধক করার সময় নেই দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু বাক্য যদি নেই বা না না থাকে, তাহলে ওখানে নয় সহ কি যুক্ত করতে হবে। যেমন উদাহরণ যদি আমি দেই, সে ভালো ছেলে নয়। ওই ছেলে লিখতে কি লিখছি? সে ভালো ছেলে নয়। এইটাকে আমরা হচ্ছে ভাই এখন ইন্টাগ্রেটিভ করবো। তাহলে সে, না আর কিন্তু নিয়ে আসতে হবে না, সে কি ভালো ছেলে, শুধু আমরা কি দিব? সে কি ভালো ছেলে, শেষ। আবার যদি আসে এরকম, ধরো ওটাই দিলাম, শুধু বললাম সে ভালো ছেলে, এইটাকে আবার ইন্টিগ্রেটিভ করতে বলছে, তাহলে কি হবে? তাহলে হবে নেগেটিভ সহ করতে হবে, সে ভালো ছেলে নয় কি। এখন নয় সহ নিয়ে আসতে হচ্ছে। বলে এই কনসেপ্টটুকু বুঝলা কিনা? আমরা তোমাদের 5 মিনিট একটা ব্রেক দিই, 5 মিনিট পরে আমরা আবার শুরু করবো, হ্যাঁ।
ভাইয়া দেখো আমরা একটু হচ্ছে একটু দ্রুত শুরু করবো, মানে শেষ করবো আর কি। আমার একটা এমার্জেন্সি সিচুয়েশন আসছে একটু। এই বাংলা সেকেন্ড পেপার থেকে তোমাদের তো কোনো এমসিকিউ প্রশ্ন হয় না, এটা পুরোটাই রিটেন, এটা তো কোনো এমসিকিউ নাই। ভাই একটু আমরা দ্রুত আগায় যাই। দেখো মূল ব্যাপারটা আমি আলোচনা করি। প্রশ্নবোধক থেকে নেতিবাচক যখন করবা, তো নেতিবাচক করার সময় জাস্ট হচ্ছে ওই কিটা উঠায় না বসাই দিলে হবে। হ্যাঁ, কি উঠায় উঠায় না বসাই দিবা। যেমন ধরো হচ্ছে কি বাদ দিয়ে দাও, সেম জিনিস। পুলিশের লোক জানবে কি হবে, পুলিশের লোক জানবে না, কি বাদ দিয়ে নাল বসাই দাও। সরাসরি বর দেবেন কি, কি বাদ, কি বাদ সরাসরি বর দেবেন না। অনেকদিন মৃত্যুঞ্জয় কি দেখা আছে, অনেকদিন মৃত্যুঞ্জয় দেখা নেই, বাদ দিয়ে নেই লাগাই দাও। শিল্পের ক্ষেত্রে ব্রাহ্মণ শূদ্রর প্রভেদ কি প্রকট, কি বাদ দাও। তাহলে শিল্পের ক্ষেত্রে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ প্রকট নয়, প্রকট নয় দিলেও হবে, বা প্রকট কিনা জানা নেই, দুটাই সেম জিনিস, নয় দিলেও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওটা জাস্ট রিভার্স। অস্তিবাচক থেকে প্রশ্নবাচক করা সেম জিনিস, একটু আগে আমরা দেখলাম। অস্তিবাচক প্রশ্নবাচক করার সময় নয় কি যুক্ত করতে হবে। অস্তিবাচক দেখো, অস্তিবাচক থেকে প্রশ্নবাচক যখন করবো তখন আমরা হচ্ছে একই সঙ্গে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ শেষ। তার সময় জানা দরকার, তার সময় জানা দরকার নয় কি, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়েছে। বাংলাদেশের রাজধানীর নাম কি তা জানতে চাই। তাই বাংলাদেশের রাজধানীর নাম জানতে পারো কি। আচ্ছা, পরে কি হলো সে বিষয়ে জানতে চাই। তারপর কি হলো, সুখ সকলের কাম্য, সুখ সকলের কাম্য নয় কি, সুখ সকলেরই কাম্য, সুখ কার না কাম্য, অথবা কিছু বলে সুখ সকলেরই কাম্য নয় কি, তাও হবে, নয় কি তাও হবে, কোনো সমস্যা নেই, দুটাই সেম জিনিস। নির্দেশাত্মক ব্যাখ্যা থেকে প্রশ্নবোধক ওই সেম জিনিস, নির্দেশাত্মক যেটা ওই অস্তিবাচক ওইটাই, এখানে আর এক্সট্রা করে বলার কিছু দরকার নাই, একটুকে দেখেছি আমরা। কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না, না আছে, তাহলে কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে না। তারা যথার্থ সভ্য দাবি করতে পারে না, তাহলে এই যে নাটা বাদ দিতে হবে, বাদ দিয়ে এখানে একটা কি বসাইতে হবে। তারা কি যথার্থ সভ্য দাবি করতে পারে, ওকে হ্যাঁ, শুধু এই যে বাদ দিয়ে দিও। দেশপ্রেমিক কে সবাই ভালোবাসে, তা দেশপ্রেমিক কে কে না ভালোবাসে, ইংরেজির মতো অনেকটা, হ্যাঁ সহজ, কঠিন কিছু নাই। প্রশ্নবাচক ব্যাখ্যা থেকে নির্দেশাত্মক, এটাও সেম জিনিস, কি বাদ দিতে হবে, স্রেফ কি আর নয় বাদ দিব আমরা, কি এবং নয় বাদ দিব, কি বাদ দিব, নয় বাদ দিব। এখানে হচ্ছে কেন বাদ দিব, এখানে কি বাদ দিয়ে দিব, আমরা কি কিগুলা বাদ দিব, দিয়ে অর্থ ঠিক রাখবো। তা দেখো মৃত্যুই জীবনের শেষ, সময় নষ্ট করো, সময় নষ্ট করা ঠিক নয়, তোমাকে দিয়ে কিছুই হবে না। তাহলে হচ্ছে আমরা কি শহরে যেতে পারি, তো ওখানে কিটা বাদ দিব, আমরা বাদ দিব, আমরা শহরে যেতে পারি না। নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞা সূচক, অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, স্রেফ এইটুকু মনে রাখলেই হবে, আদেশ, তুমি আদেশ দিচ্ছ, আদেশ করবা। তা দেশের সেবা করা কর্তব্য, দেশের সেবা করো বা করবে, দেশের সেবা করবে, জাস্ট আদেশ দিবা। ভুলগুলো এখনই সংশোধন করতে বোঝায়, ভুলগুলো এখনই সংশোধন করো, এটা করতে বলছি, এটা হয়ে গেল কি করো, জাস্ট আদেশ, সব থেকে সহজ। আমাদের পালিয়ে যেতে হবে, এটাকে আমরা হচ্ছে কি দিব, আদেশ করব, তাহলে চলো আমরা পালাই, বা হচ্ছে হ্যাঁ চলো আমরা পালাই। জননী জন্মভূমি স্বর্গ হতেও বড়, তো জননী জন্মকে স্বর্গ হতে বড় মনে করো। এখানে যখন হচ্ছে ওই সরাসরি ক্রিয়া থাকবে না, তখন যে মনে করো ইত্যাদি যুক্ত করে দিবা, আদেশ দিবা, জাস্ট আদেশ করতে হবে, তাহলে এটা হচ্ছে রূপান্তরটা শেষ, স্রেফ আদেশ দিতে হবে। এরপর হচ্ছে অনুজ্ঞা থেকে নির্দেশাত্মক, জাস্ট রিভার্স, এখানে বলার কিছু নাই, ওইটাই। প্রশ্নবোধক থেকে অনুজ্ঞাবাচক, এটাতেও তাই, প্রশ্নবোধক অনুজ্ঞা মানে এখানে হচ্ছে তুমি আগে জাস্ট আদেশ দিবে, তোমার নাম কি, তোমার নাম বলো, অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত নাকি, তাই অসৎ সঙ্গ ত্যাগ করো। গুরুজনের কথা অমান্য করা উচিত নাকি, তাই গুরুজনের কথা অমান্য করা উচিত করো না, গুরুজনের কথা অমান্য করো না, স্রেফ আদেশ দিবা। হ্যাঁ, নির্দেশাত্মক বাক্য থেকে বিশ্বসূচক বাক্য রূপান্তর, বিশ্বসূচক বাক্য মানে খুবই সহজ, শেষে একটা হস চিহ্ন দিবা, আর কোন একটা যে খুব, অনেক এগুলা যুক্ত করে দিবা, খুব, অনেক ইত্যাদি বিশেষক শব্দ যুক্ত করে দিবা, শেষ। ছেলেগুলো খুব দুষ্ট, ছেলেগুলো কি দুষ্ট, দেখো খুবের জায়গায় কি লাগাই দিবা, কি, ছেলেগুলো কি দুষ্ট। 18 শুনে জয় ধরি, 18-র
শুনেছি কি জয়ধ্বনি শুনছি ইত্যাদি। দৃশ্যটি খুব সুন্দর, খুবটা বাদ দাও, দিয়ে কি লাগাই দাও, কি সুন্দর, মেয়েটি খুব সুন্দর, খুব বাদ দিয়ে কি লাগাই দাও, মেয়েটি কি সুন্দর, এবং শেষে অবশ্যই হচ্ছে একটা করে কি দিতে হবে, বিশেষসূচক চিহ্ন দিতে হবে। এটা আরো সহজ ছিল। ইচ্ছাসূচক বা এটাকে নির্দেশাত্মক বাক্য করতে হবে। যেমন তুমি দীর্ঘজীবী হয়, ইচ্ছাসূচক বাক্য ছিল, এটাকে এখন হচ্ছে আমাকে অ্যাসার্টিভ করতে হবে। তোমার দীর্ঘ জীবন কামনা করছি, সুখী হও, তোমার সুখ কামনা করছি, তোমার জয় হোক তব জয়, তোমার জয় কামনা করছি, সৎ পথে তার মতি হোক, প্রার্থনা করি তার সৎ পথে যেন মতি হয়, বা তোমার সৎ পথে মতি কামনা করছি। শেষে কামনা করছি যুক্ত করলে হবে। ছোট্ট নোট নিয়ে নাও, কামনা করছি যুক্ত করলে হবে। আমি একটু খুবই দ্রুত পড়তেছি, আমার কিছু মনে করে না ভাই। হ্যাঁ, তোমরা একজনের মেডিকেল এমার্জেন্সি হয়েছে, তো তোমরা একটু জাস্ট ওই ছোট নোটগুলো উঠায় নাও, তাহলেই হবে। এখন কিছু বাক্যের প্র্যাকটিস দেওয়া আছে, এই প্র্যাকটিসগুলো অবশ্যই তোমরা করবা। আমি একটু করে দেখাই, দেখো। তার বয়স হলেও শিক্ষা কি করতে বলছে, যৌগিক। যৌগিক মানে আমরা মাঝখানে একটা কি বসাবো, যোজক বসাবো। তাহলে তার বয়স হয়েছে কিন্তু, এই যে কিন্তু শিক্ষা হয় নাই, শেষ। আইন মেনে চলো, যদি অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ করতে হবে, তাহলে আইন মেনে চলো, আদেশ করলাম। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, প্রশ্নবোধক করতে হবে, তাহলে নয় কি যুক্ত করতে হবে। বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, অথবা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ নয়, সেম জিনিস। সূর্যোদয় অন্ধকার কেটে যায়, জটিল করতে হচ্ছে, জটিল করা মানে হচ্ছে সাপেক্ষ যোগ দিতে হবে। যখন সূর্যোদয় হবে তখন অন্ধকার কেটে যাবে, খুবই সহজ। বিপদ ও দুঃখ একসাথে আসে, সরল বাক্য করতে হবে, তার বিপদ এলে দুঃখ আসে, সহজ জিনিস। আমাকে যেতে হবে, নেতিবাচক, তাহলে আমার না গেলে হবে না। এভাবে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে নিবা। হ্যাঁ, খুব সহজ জিনিস, এগুলা প্র্যাকটিস করে নিও একটু। বোর্ড কোশ্চেন এগুলো প্র্যাকটিস করে অনেকটুকু হয়ে যাবে। পুলিশের লোক জানিবে কি করে, নেতিবাচক, তাহলে পুলিশের লোক জানিবে না, কি বাদ দিয়ে না বুঝাই দিতে হবে, কি বাদ দিয়ে স্রেফ না বসাই দিতে হবে। যে লোক চরিত্রহীন সে পশু চেয়েও অধম, সরল, তো চরিত্রহীন লোক পশু চেয়েও অধম। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও, অনেক প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস করবা। দেখো, পারিভাষিক শব্দ, ভাই একটু সাউন্ড ইয়ে করতে হবে। ভাই সাউন্ডটা দিয়ে দাও। পারিভাষিক শব্দ এগুলো হচ্ছে মুখস্থ বিষয়, এগুলো পড়ে পড়ে মুখস্থ করতে হবে বারবার। এখানে বোর্ড কোশ্চেন আমাদের অনেক দেওয়া আছে, এগুলো তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন বারবার পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে এটা, যে ভাই আমি এই পারিভাষিক শব্দের সঙ্গে আর কি থাকে, পারিভাষিক শব্দের সঙ্গে অনুবাদ থাকে, অনুবাদ। তো আমি পারিভাষিক শব্দ লিখবো না অনুবাদ লিখবো, সবচেয়ে ভালো হয় পারিভাষিক শব্দ লিখলে, কারণ সবটুকু লিখলে সবটুকু উত্তর পাওয়া যায়। আর অনুবাদ লিখলে তখন ওখানে একটু মার্ক কম পাওয়ার সম্ভাবনা থাকে। সো পারিভাষিক শব্দ যেগুলো দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো, বা আমাদের প্যারালাল টেক্সট থেকেও তুমি পড়তে পারো। পড়লে এখান থেকে মোটামুটি শতভাগ তুমি কমন পাবা, এখানে শতভাগ কমন পাওয়া কোনো সমস্যা নাই। আর অনুবাদ যদি কেউ করতে চাও, অনুবাদের কথা মনে রাখো, অনুবাদ দুই ধরনের হয়, একটা হচ্ছে ভাবানুবাদ, আর একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। তো সব সময় হচ্ছে ভাবানুবাদকে প্রায়োরিটি দেওয়া হয়, আক্ষরিক অনুবাদ নয়। যেমন ধরো যদি বলা হয় ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, এখন তুমি মনে করতে পারো আক্ষরিক অর্থ যে ভাই এটা যেমন ওই কুত্তা বিলের মতো বৃষ্টি হইতেছে, না, এটা তো একটা অর্থ আছে, ভাবানুবাদ আছে, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই না? তো ভাবানুবাদ নিতে হবে যে হি লিভস হ্যান্ড টু মাউথ, সে হাত এবং মুখ দিয়ে ভাত খায়, বেঁচে থাকে, এমন কি হবে না, সে দিন আনে দিন খায়। সো যদি অনুবাদ করতেই চাও, তাহলে তোমাকে যে ইডিয়ম এন্ড ফ্রেজ এগুলোর সঙ্গে ভালো আইডিয়া থাকতে হবে। যদি আইডিয়া থাকে তাহলে অনুবাদের দিকে যাও, আর না থাকলে তোমরা হচ্ছে পারিভাষিক শব্দের দিকে মুভ করো, পারিভাষিক শব্দটা খুবই বেশি ভালো হয়। হ্যাঁ, এখানে অনুবাদের ওই জিনিসগুলো বলা আছে, আমি যেগুলো বললাম, এটা যারা ইংরেজি ভালো পারে অনুবাদ তাদের কাছে অবশ্যই সহজ, এখানে তেমন কিছু নাই। ওকে, এইটা আসলে তোমার ব্যাপার স্যাপার ছিল। তো ভাই আমার খুবই এমার্জেন্সি সিচুয়েশন পড়ে গেছে, তোমরা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ যদি চাই তোমাদের সঙ্গে আবার একদিন কখনো দেখা হবে। আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ভালো থাকো, আল্লাহ হাফিজ।